আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ডিউ পাবলিকেশনসের পক্ষ থেকে। আজকে আমাদের লাইভ ক্লাস। আমি লাইভ ক্লাসে খুব একটা বেশি ইস্টু না, সো আশা করি ঠিক হয়ে যাবে। সমস্যা হলে বলতে হবে। ওকে, আপনারা একটু বলেন তো দেখতে পাচ্ছেন কিনা? সবকিছু ওকে? সবকিছু ওকে? শুধু ওকে বলেন যারা শুনছেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যারিয়াস ট্রুম্যান। ওরে বাবা, হ্যারিয়াস ট্রুম্যান আমাকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এর নাম কিন্তু ট্রুম্যান, কিন্তু জন্মের মৃত্যু ছিল। হ্যারিয়াস ট্রুম্যান দেখতে পাচ্ছেন? কমেন্ট করেন একটুখানি। ওকে, আপনাদের ফলাফল পেয়ে গেছি। আমি ফলাফল ঘোষণা করব সবার শেষে, তবে আমি এতটুকু বলি, পরীক্ষা দিয়েছে মোট পরীক্ষা দিয়েছে এ পর্যন্ত পরীক্ষা দিয়েছে, একটু দেখতেছি আমরা, পরীক্ষা দিয়েছে 1945 জন। আমরা 1945 জনে ক্লোজ করেছি এবং 20 জনের তালিকা আমরা পেয়েছি, একেবারে 20 জনের তালিকা, টাইম সহ সবকিছু দেখতে পাচ্ছি। তবে যারা খুব শেষ করছে, যেমন 8:03 শেষ করছে, তাদেরকে আমি লিস্টে রাখবো। তাকে আমি জিজ্ঞাসাবাদ করে তারপরে রেজাল্ট দেবো। উনি 47 নম্বর পেয়েছেন, কিন্তু তিনি 8:03 শেষ করছেন। ওনার ব্যাপারে একটু দেখতে হবে, উনি আরো একবার ট্রাই করছেন কিনা তা দেখতে হবে। যাই হোক, আপনারা রেজাল্ট আমি পরে একেবারে দিয়ে দেবো। তবে আমি কোশ্চেনে চলে যাই। আজকে পরীক্ষার সময় আপনি কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনারা পান নাই, বেসিক্যালি আপনারা আজকে মনে হয় উত্তর পান নাই। উত্তর আমি দেই নেই, যে উত্তরটা আমি দেবো, এই জন্য অনেক সময় উত্তরটা মিসিং হয়ে যায়। সেই জন্য আমি কোশ্চেনে চলে যাই। ওকে, সবাই যদি পারি ওখানে লগ ইন করে, ওটা এখনো আছে, লগ ইন করে আমরা কোশ্চেনগুলো দেখতে পারি। আমি একটার পর একটা কোশ্চেনে যাব, ব্যাখ্যা দেব খুব দ্রুত, এবং খাতা কলম রাখতে হবে, খাতা কলম নিয়ে দ্রুত লিখতে হবে, এবং খুবই কোশ্চেন আমি খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি বলে দিই, যদি কোনো রকমের সমস্যা হয়, যদি কেউ মনে করে থাকি যে কারেন্ট চলে গেলে আমাদের জেনারেটর সার্ভে 2-3 মিনিট লাগবে। আর নেট আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। যদি সমস্যা হয় একটু ওয়েট করবেন, বা এটা পরে দেখতে, মানে রেকর্ড থাকবে, পরে দেখতে পারবেন। আর একটু ওয়েট করলে আমার মনে হয় 2-1 মিনিট সর্বোচ্চ গ্যাপ থাকতে পারে। আশা করি নেট খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। 1 নম্বর প্রশ্ন ছিল ব্রিটিশ, নাম্বার 1 প্রশ্নটা ছিল ব্রিটিশ রাজসভার পুস্তককে কি বলা হয়? ব্রিটিশ রাজসভার পুস্তককে বলা হয় ব্লু বুক। এটা হলো আনসার। এখানে অপশনে ছিল, 1 নম্বর অপশনে ছিল টিউডর। বেসিক্যালি এটা হলো রানীর বংশ। আমাদের যে ব্রিটিশ রানী এলিজাবেথ, তার বংশ হলো টিউডর বংশ। আরেকটা, এই বুকের মধ্যে একটা বুক জেনে রাখবেন, সেটা হলো গ্রিন বুক। এই গ্রিন বুক হলো 91st একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে। একাডেমি অ্যাওয়ার্ড, একটা মুভি, গ্রিন বুক একটা মুভি। এই মুভিটা বায়োলজিক্যাল একটা ফিল্ম। 91st একাডেমি অ্যাওয়ার্ড মানে অস্কার পেয়েছে। তারপর গ্রিন বুক অস্কার পেয়েছে 91st একাডেমিক অ্যাওয়ার্ড। তাহলে আমরা জানবো এটা খুবই ইম্পর্টেন্ট, এবছর এটা ইম্পর্টেন্ট, এজন্য আমি ব্লু বুকের সাথে এটা টেনে আনছি। আর
এখানে লাস্টে অপশনে ছিল হোয়াইট পেপার, হোয়াইট পেপার যেটাকে বলা হয় শ্বেতপত্র, এবং এটা একটা সরকারি যে কোনো জায়গায়, বাংলাদেশেও সরকারি যে কোনো মানে নথি, মানে একেবারে যেটা ক্লারিফিকেশন নথি, কোনো কিছু ক্লারিফাই করলে সেই নথিকে বলা হয় হোয়াইট পেপার। তার মানে আমি 1 নম্বর প্রশ্ন থেকে বলতে পারি ব্রিটিশ রাষ্ট্রসভার পুস্তকের নাম ব্লু বুক, টিউডার হলো বংশ যেটা রানীর বংশ, গ্রিন বুক হলো মুভি যেটা 91st একাডেমিক অ্যাওয়ার্ড। একাডেমিক অ্যাওয়ার্ড আর অস্কার একই কথা, একাডেমিক অ্যাওয়ার্ড যা অস্কারও তা। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা ছিল আন্তর্জাতিক আগ্রাসন বিরোধী চুক্তি কোনটি? আন্তর্জাতিক আগ্রাসন বিরোধী চুক্তি, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা আসতে পারে, যে কোনো পরীক্ষা আসতে পারে, আগেও আসছে। আগ্রাসন বিরোধী চুক্তি কোনটি? এটা হলো 1928 সালের প্যারিস প্যাক্ট, প্যারিস প্যাক্ট 1928, প্যারিস প্যাক্ট 1928, আগ্রাসন বিরোধী চুক্তি প্যারিস প্যাক্ট। এই চুক্তিটা বেসিক্যালি, এই চুক্তিটার নাম হলো ক্লদ-ব্রিয়ান ট্রিটি, ক্লদ-ব্রিয়ান ট্রিটি, ক্লদ-ব্রিয়ান ট্রিটি। এটা দুইজন পররাষ্ট্রমন্ত্রীর চুক্তি, একটা ইউএস এবং ফ্রান্স, ইউএস এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা হয়। এই আলোচনাটা হলো প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা আলোচনা চুক্তিটা হয়, যাতে কেউ অনধিকার চর্চা করে কারো ভূখণ্ডে আক্রমণ না করে, এবং সেই আক্রমণ করবে না এমন প্রতিশ্রুতিতে ক্লদ-ব্রিয়ান চুক্তি হয়। প্রথমে ফ্রান্স এবং ইউএস এর মধ্যে হয়, পরে ইউকে এখানে জয়েন করে, এবং এটা এখন ইন্টারন্যাশনাল একটা ট্রিটি। এবং এই ট্রিটির যদি কেউ ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে অন্যান্য শান্তিকামী গোষ্ঠী, শান্তিকামী যে গোষ্ঠীগুলো আছে তারা কালেকটিভ সিকিউরিটি অথবা সম্মিলিত নিরাপত্তা কর্মসূচি নিরাপত্তা পরিষদের মাধ্যমে গ্রহণ করতে পারবে। এখন যদি উত্তর কোরিয়া যদি জাপানে আক্রমণ করে বসে, আমরা দেখছিলাম 2017 সালে জাপানের 1000 কিলোমিটার, মানে 1000 কিলোমিটারের কাছে ওখানে গিয়ে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। সেক্ষেত্রে উত্তর কোরিয়া যদি জাপানে আক্রমণ করে ফেলতো তাহলে সেটা হতো আন্তর্জাতিক আগ্রাসন বিরোধী পদক্ষেপ। সেক্ষেত্রে নিরাপত্তা পরিষদের মাধ্যমে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে কালেকটিভ সিকিউরিটি গ্রহণ করা যেত। তো এখানে একটা বিষয়, এই জন্যই কিন্তু আপনারা দেখছেন যে ইরাকে যখন যুক্তরাষ্ট্র আক্রমণ করছে, যুক্তরাষ্ট্র আক্রমণ করার জন্য কিন্তু নিরাপত্তা পরিষদ একটা প্রস্তাব পাশ করে তারপরে গিয়েছে। তার মানে হুট করে আক্রমণ করতে পারবে না কোন রকমের বেসমেন্ট ছাড়া। তাকে যদি মানে কোন দেশকে যদি নিরাপত্তাহীন মনে হয়, কোন দেশকে যদি নিরাপত্তাহীন মনে হয়, শান্তি বিঘ্নকারী মনে হয়, তখনই নিরাপত্তা পরিষদে কালেকটিভ সিকিউরিটির প্রস্তাব আনা যাবে শান্তি বিঘ্নকারী মনে হলে। আর যদি আক্রমণ করে ফেলে তার তো কোনো কথাই নেই। এখানে অপশন ছিল, 1 নম্বর অপশনে ছিল, আমরা অপশনে চলে যাই, অপশন 1 নম্বরে ছিল অপশনে ছিল ভিয়েনা সনদ বা ভিয়েনা কনভেনশন, ভিয়েনা সনদ বা ভিয়েনা কনভেনশন 1961। এটা হলো কূটনৈতিক আচরণ সংক্রান্ত, কূটনৈতিক আচরণ। আপনি কতটুকু কূটনৈতিক আচরণ, মানে কার সাথে কি আচরণ করবেন, অথবা কে কতটুকু সুবিধা পাবে কে সুবিধা পাবে না, তা নিয়ে আলোচনা হলো ভিয়েনা সনদ 1961। অপশন নাম্বার 3 নম্বরে ছিল প্যারিস পিস সেটেলমেন্ট, প্যারিস পিস সেটেলমেন্ট, প্যারিস পিস সেটেলমেন্ট 1919। এটা ছিল মিত্র শক্তির প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির একক সম্মেলন, মিত্র শক্তির একক সম্মেলন, সেটা ছিল প্যারিস পিস সেটেলমেন্ট। এবং এখানে 27 নেশনস উপস্থিত ছিল, 27টি মিত্র শক্তির বিগ ফোর ছিল। বিগ ফোর মানে ইউএসএ, ইউকে, ফ্রান্স, চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি। আবার বলি, ইউএসএ, ইউকে, ফ্রান্স, ইতালি। প্রথম বিশ্বযুদ্ধের এই বিগ ফোর
বলছে দেন ক্যান চায়না অ্যাটাক ইন্ডিয়া, না চায়না ইন্ডিয়া অ্যাটাক করতে পারবে না। যদি সে মনে করে তার সীমান্ত ওই পর্যন্ত আছে তাহলে সে আক্রমণ করতে পারবে ওই সীমান্ত পর্যন্ত। কোনো রকমের ইন্টারন্যাশনালি কোনো রকমের সে ল ভায়োলেট করে সে অ্যাটাক করতে পারবে না। যদি আজকে ইন্ডিয়াতে সে অ্যাটাক করে তাহলে এই আগ্রাসনের এই চুক্তির আলোকে তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে। এটা একজন কোয়েশ্চেন করছেন সেই আলোকে বললাম। তো এইটা কি প্যারিস পিস সেটেলমেন্টটা কি? প্যারিস পিস সেটেলমেন্টে কিন্তু শুধুমাত্র মিত্র শক্তি ছিল, বিগ ফোর ছিল, জাপান ছিল, এই 5 জন, আর তাদের পক্ষের আরো 22টা দেশ অংশ নিয়েছিল। 27টি দেশ কর্ম পরিকল্পনা নির্ধারণ করে যে তারা এটা করছিল 8 জানুয়ারি 19 সালের 8 জানুয়ারি, এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা 28 জুন তারা একটা পদক্ষেপ নেবে, এবং 28 জুন এই মিত্র শক্তি তারা দ্বিতীয় ভার্সাই সন্ধি করে, এবং সেই সন্ধিতে জার্মানিকে কি কি শাস্তি দেওয়া হবে তার রূপরেখা তৈরি করা হয় এখানে। এবং ভার্সাই সন্ধিতে 28টি দেশ থাকে, ওরা 27টি, আর থাকে হলো জার্মানি। এবং জার্মানিকে শাস্তি দেওয়ার জন্য যে প্ল্যানগুলো করা হবে এবং আত্মসমর্পণ চুক্তি বা যেটাকে বলে আর্মিস্টিস, এই আর্মিস্টিস বা যুদ্ধবিরতি চুক্তিগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে। আলোচনা করে শুধুমাত্র মিত্র শক্তি 27 নেশনস, নেতৃত্ব ছিল বিগ ফোর। বিগ ফোরের সাথে প্রথম জয়েন করে জাপান, তার সাথে জয়েন করে আরো 22টি দেশ, এবং তারা রূপরেখা করে দ্বিতীয় ভার্সাই সন্ধিতে কি ধরনের শাস্তি দেওয়া হবে, দ্বিতীয় ভার্সাই সন্ধিতে কি ধরনের শাস্তি দেওয়া হবে জার্মানিকে তার রূপরেখা তৈরি করে। ওকে, আমি পরের অপশনটা দেখেন যে আমি 2 নম্বর প্রশ্নের 4 নম্বর অপশনে চলে যাই। অক্টোপাস মেথড একটু শিখতে চেষ্টা করব। নাম্বার 4 এখানে আছে জেনেভা কনভেনশন। জেনেভা কনভেনশন 1949। জেনেভা কনভেনশন 1949 হলো যুদ্ধকালীন আচরণ। যুদ্ধকালীন আচরণ আমরা অনেকেই বলে থাকি যুদ্ধ বন্দীদের প্রতি কি আচরণ করবে। যুদ্ধকালীন যে কোনো আচরণ, আহত যোদ্ধাদের প্রতি কি আচরণ করা হবে, নৌসেনাদের প্রতি কি আচরণ করা হবে, যুদ্ধবন্দী হলে তাকে কি পেলেই আপনি মেরে ফেলবেন? আমরা কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর যখন আত্মসমর্পণ করেছিল পাকিস্তানিরা, তখন কিন্তু আমরা তাদেরকে ইচ্ছা করলে কিন্তু মারতে পারতাম, কারণ তখন কিন্তু আমাদের সেন্টিমেন্ট কেমন ছিল যে বহুত জ্বালাইছো মামা, কারণ ওরা অস্ত্র কিন্তু ছিল না, ওরা আত্মসমর্পণ করার পর যে আমাদের কিন্তু সেন্টিমেন্ট ছিল যে বহুত জ্বালাইছো মামা, পাইছে এবার, তাহলে কি আমরা মারতে পারতাম না? না, মারা যাবে না, কারণ ওদের যে রিসিভিং স্টেট, যুদ্ধবন্দী, একজন যুদ্ধবন্দী যুদ্ধ করে রিসিভিং স্টেটের জন্য, তার নিজের দেশের জন্য করে, তার জন্য যুদ্ধ করে না। যদি যুদ্ধ অপরাধী হয় তাহলে সে যুদ্ধের মধ্যে 4টা অপরাধ করলে যুদ্ধ অপরাধী হবে, কিন্তু যুদ্ধবন্দী হলেই তাকে অপরাধী বলা যাবে না। যুদ্ধবন্দী আর যুদ্ধ অপরাধী দুইটা আলাদা। যুদ্ধবন্দী, যুদ্ধ অপরাধী দুইটা শব্দ কিন্তু টোটালি ডিফারেন্ট। তাহলে সেক্ষেত্রে মনে রাখবো যে যুদ্ধবন্দী যদি 4টা অপরাধ করে, টর্চার করে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধ করে, নির্যাতন করে, ধর্ষণ করে, অগ্নিসংযোগ করে, এই 4টা অপরাধ করলে সে যুদ্ধ অপরাধী হবে, নয়তো তাকে কোনো বিচার করা যাবে না। এই জেনেভা কনভেনশনে 4টি চুক্তি, খুব স্পষ্ট মনে রাখবেন, 4টি চুক্তি ও 3টি প্রোটোকল। তাহলে প্রশ্ন আসবে জেনেভা কনভেনশন, একবার কিন্তু প্রশ্ন আসছে 36তমতে, দ্বিতীয় মানে প্রথম ভার্সাই সন্ধিতে ভার্সাইতে কতটি চুক্তি স্বাক্ষরিত হয়? প্রশ্ন আসতেই পারে জেনেভা কনভেনশন 1950-এ কতটি চুক্তি আছে? 4টি চুক্তি। কতটি প্রোটোকল? 3টি প্রোটোকল। ক্লিয়ার? তার মানে আমি বিস্তারিত যাব না, কারণ আমাদের 3 নম্বর মানে কোশ্চেন 50টা, আস্তে আস্তে আমরা 50টা কোশ্চেনের দিকে যাব। এবারে কোশ্চেন নাম্বার, একজন প্রশ্ন করছেন, স্যার 1947 সালে পাকিস্তান কাশ্মীরকে আক্রমণ করলে জাতিসংঘ তখন কোনো পদক্ষেপ নেয়নি কেন? কাশ্মীর ভারতের সাথে যুক্ত হলে পরে ভারতের পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করে, পাকিস্তান কাশ্মীরকে আক্রমণ করলে জাতিসংঘ তখন কোনো পদক্ষেপ নেয়নি কেন? আল্লাহ, পাকিস্তান আক্রমণ করবে কেন? এখানে তো বিষয়টা ছিল সেপ্টেম্বর আর অক্টোবর মাসের মধ্যে গ্যাঞ্জাম, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এখানে কি করছে হরি সিং, যে কাশ্মীরের যে প্রধান,
অগাস্টে তো ইন্ডিয়া পাকিস্তান ডিভাইডেড হয়ে গেল, আলাদা। সেপ্টেম্বরে গোপনে চুক্তি করছে পাকিস্তানের সাথে, তার কয়েকদিন পরে গিয়ে এইটা গোপন রেখে ইন্ডিয়ার সাথে চুক্তি করছে। ইন্ডিয়াকে সে বলছে চুক্তি, কেউ বলছে সিগনেচার হয়ে গেছে, কেউ বলছে হয় নাই। মাউন্ট প্যাটেন বলছে যে সিগনেচার তিনি করেন নাই, ইন্ডিয়া বলছে সিগনেচার হয়ে গেছে, কারণ তখন গভর্নর জেনারেল ছিল মাউন্ট প্যাটেন ইন্ডিয়ার। তো যাই হোক, এটা গোপন রেখে, কারণ ওখানে 66%-এর উপরে যে অংশ মানে জনগণ হলো মুসলমান। হরি সিং নিজে হলো ওই ভূমির, তিনি যেটাকে বলে দেশীয় রাজ্য। দেশীয় রাজ্য হলো বেশিরভাগ ভূমির মালিক যে থাকে, এখন তো বিস্তারিত আলোচনা করতে হবে। বেশিরভাগ ভূমির মালিক যে থাকবে ওই অঞ্চলটা তার উপর নির্ভর করবে সে কি চায়। হরি সিং এর উপরে ব্রিটিশরা ছেড়ে দিছে যে তুমি যা চাও তাই করো। তখন হরি সিং বলছে আমি পাকিস্তানের সাথে করব, পাকিস্তানের সাথে চুক্তি করে সে গোপন রেখে ইন্ডিয়ার সাথে চুক্তি করে। ইন্ডিয়া চুক্তি করার সাথে সাথে ওখানে আর্মি ডিপ্লয়েড করে। পাকিস্তান বলছে আল্লাহ আল্লাহ আমাদের এখানে আসছে কেন, পাকিস্তান কিন্তু আগে জানায় নাই। যখন সে চুক্তি করছে তখন চুপচাপ বসে রয়েছে যে কারো কাছে বলবো না, চুক্তি করছি কারো কাছে বলা যাবে না। কিন্তু যখনই ইন্ডিয়া এখানে ডিপ্লয়েড করছে তখনই সে বলছে আল্লাহ আমাদের নিয়ে গেল। এরপরে না জাতিসংঘে ইউনিমক পাঠালো। আর এটা তো দুই দেশের ডিসপিউট এরিয়া, এটা তো আর আগ্রাসন না, এটা তো ডিসপিউট এরিয়া, দুই দেশের বিরোধপূর্ণ অঞ্চল, দুই দেশেরই লিগ্যাল রাইট আছে। তার মানে এখানে কালেকটিভ সিকিউরিটি গ্রহণ করা যাবে না। তাই ওখানে আর্মি ডিপ্লয়েড করলো ইউনি মুজিব 1950 সালে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল মিলিটারি অবজারভার গ্রুপ ইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান। ইউনি মুজিব 2 এখনো আছে ইউনি মুজিব। এবং এরপর যুদ্ধের পরপর গিয়ে লাইন অফ কন্ট্রোল দেওয়া হয়। ওকে, আমি কোশ্চেন নাম্বার 3-এ চলে যাই। নাম্বার 3, রেইনবো কান্ট্রি। রেইনবো কান্ট্রি সাউথ আফ্রিকা কেন? রেইনবো কান্ট্রি সাউথ আফ্রিকা কেন? এখানে রেইনবো মানে রংধনু, আর রংধনু রং কয়টা? 7টি রং। তার মানে এখানে সব রং থাকতে পারবে, সব কালার থাকতে পারবে, ব্ল্যাক হোয়াইট সবাই থাকতে পারবে। তার মানে বিষয়টা হলো বর্ণবাদ বিরোধী, বর্ণবাদ বিরোধী বা এন্টি অ্যাপার্থেইড, এন্টি অ্যাপার্থেইড ডিক্লারেশন। অর্থাৎ অ্যাপার্থেইড হলো দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী আইন বা নীতি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নীতি হলো অ্যাপার্থেইড, আর এই অ্যাপার্থেইড এন্টি এটা হলো বর্ণবাদ বিরোধী। আর এই ডিক্লারেশনটা দিয়েছে 1994-এ ডেসমন্ড টুটু। ডেসমন্ড টুটু যখন 1994-এ ইলেকশন হয়, জেনারেল ইলেকশন, এবং এই ইলেকশনটা সবার জন্য উন্মুক্ত। এই ডেসমন্ড টুটু তিনি ছিল আর্চ বিশপ, দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ছিল, মানে খ্রিস্টিয়ানদের আর্চ বিশপ, সেটা হলো ডেসমন্ড টুটু। আর ডেসমন্ড টুটু ইলেকশনের সময় সবার জন্য উন্মুক্ত, সবাই নির্বাচনে অংশ নিতে পারবে, সেজন্য তিনি এই রংধনু বা রেইনবো কান্ট্রি হিসেবে সাউথ আফ্রিকার নাম ঘোষণা করেন। তার মানে এখানে উত্তর হবে 4 নম্বর অপশনটা, বর্ণবাদের অনুপস্থিতি অথবা বর্ণবাদ বিরোধী। অনেকেই দেখছি তো অধিক বৃষ্টিপাত লাগায় আছে। আচ্ছা, নাম্বার 4, রেইনবো কান্ট্রি খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নটার এখন কারণ। আর একটা বিষয় আপনারা একটু কমেন্টে বলো তো, আজকে কোশ্চেন কেমন লাগছে আমাকে একটু বলবেন। কোশ্চেন কি আমি খুব বাইরে থেকে করছি? বইতে ছিল, জাস্ট আমি সাজাইছি। আমার এই কোশ্চেনটা করতে ভাই 8 ঘন্টা সময় লাগছে, 8 আওয়ার্স 8 ঘন্টা আমার সময় লাগছে আজকে মিনিমাম। কোশ্চেনটা কেমন লাগছে? পাকিস্তানি সেনারা ও মিয়ানমারের যুদ্ধ অপরাধী না কেন? মিয়ানমার কি কোনো দেশে আক্রমণ করছে? যুদ্ধ অপরাধী তো হলো, আপনি তো ডিফেন্ড করার জন্য তো এখন মামলা চলতেছে। এটা আমি বিস্তারিত বলবো না, আমাদের অনেক প্রশ্ন আছে আজকে। একজন বলছে রিফাত জাহান আনা, তিনি বলছেন হার্ড লাগছে কোশ্চেনটা। কোশ্চেন হার্ড না, প্রেজেন্টেশনটা। একজন বলছে এত আলো ছিল ভাই, কি আলো ছিল, কঠিন হয়েছে প্রশ্ন, স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। একজন বলছে অনেক কিছু, একজন বলছে ভালো ছিল আর কি, বিয়ে আসে নাই হয়ে গেছে, আলো ছিল, অনেক কিছু বাইরে ছিল। না না না, একেবারে ভুল কথা। 3-4টা প্রশ্ন বাইরে ছিল, 3 থেকে 4টা। এগুলো আমার প্রয়োজনে, যেমন কমলা হ্যারিস দেয়া লাগবে, কারণ কমলা হ্যারিস পরীক্ষা আসবে।
আমি এটা আমি স্কিপ করতে পারবো না। কমলা হ্যারিস আসার সম্ভাবনা অনেক বেশি ইনশাল্লাহ। তারপরে হলো লাস্টের যে কোশ্চেনটা, কি যেন একটা কোশ্চেন, ওটা ইয়া ছিল না, হার্ড ছিল না ভাই, আপনি পড়েন না, হার্ড ছিল না, অনেক ভালো নম্বর পাইছে আমি দেখলাম তো। আচ্ছা রেজাল্টটা দেখি, নম্বরে অ্যাভারেজ মার্কস কত দেখি একটু আমি। খুব হার্ড কোশ্চেন, না না না, কি বলে হার্ড কোশ্চেন, পড়াশোনা করে না। অ্যাভারেজ অ্যাভারেজ স্কোর হলো 48%। আল্লাহ, এটা পড়ে না, 48% কেন? যাক, আপনারা অনেকে ভাবেন যে আমি বইটা শেষ করে ফেলছি, 8-10 বার পড়ছি, পরীক্ষা নেয় না কেন, কি হয় না কেন। আমি আপনাকে একেবারে পৃষ্ঠা ধরে ধরে বলে দিতে পারবো কোন জায়গা আছে। এই যে রেইনবো কান্ট্রি, এটা আপনার একটু নিজের বোঝা উচিত যে কি হবে। 4 নম্বর কোশ্চেনটাও আছে, 4 নম্বর কোশ্চেন আসি 4 নম্বরে। কাশ্মীর, জম্মু ও কাশ্মীর, জম্মু ও কাশ্মীরের মর্যাদা কি? জম্মু ও কাশ্মীরের মর্যাদা, 1 নম্বর অপশনে ছিল ট্যাক্স স্টেট। ট্যাক্স স্টেট যেটা হলো করদ রাজ্য, করদ রাজ্য ছিল সেই 1949 থেকে 2019 পর্যন্ত করদ রাজ্য ছিল, আর্টিকেল 370, অর্থাৎ ইন্ডিয়ান সংবিধানের 370 অনুচ্ছেদের আলোকে, 370 অনুচ্ছেদের আলোকে করদ রাজ্য ছিল। করদ রাজ্য হলো ট্যাক্স দিবে, ট্যাক্সের পরিবর্তে নিজস্ব পতাকা, প্রতীক, সঙ্গীত পাবে। ট্যাক্স দিবে, ট্যাক্সের পরিবর্তে সে পতাকা, প্রতীক, সঙ্গীত পাবে এবং নিজস্ব আইন পাবে। সেন্ট্রাল বা মানে ইউনিয়ন থেকে কোনো তাকে ইম্পোজ করে দেওয়া হবে না। তো ট্যাক্স স্টেট এটা ছিল, এখন নাই। 1949 থেকে 2019 পর্যন্ত ছিল। নাম্বার 2 একটা ছিল, এরপরে হলো শেল্টার স্টেট। শেল্টার স্টেট, আমি জানি যে এটা আপনারা যদি দিতাম যে কেন্দ্রশাসিত অঞ্চল, করদ রাজ্য, আশ্রিত রাজ্য, তারপরে হলো কেন্দ্রীয় রাজ্য, তাহলে কিন্তু আপনারা কেন্দ্রশাসিত অঞ্চল দেখাইতেন। আমি একই তথ্যটা একটু ঘুরাই দিলাম, কারণ আপনাকে কিন্তু ওনাকে কিন্তু মানে বিশেষ যে কোশ্চেন করবে সে কিন্তু আপনাকে একবার 35-37 কোশ্চেন করার মতো কোশ্চেন করলে আপনাকে জাস্ট একবার তুলে দিবে না যে আপনি দাগাও, বসে বসে দাগাও। 36তম মধ্যে কোশ্চেন আসছে, সবচেয়ে কঠিন কোশ্চেন ছিল জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়। এখন এরকমের কোশ্চেন যদি হয় তাহলে তো আমার বই পড়ার দরকার নেই, তো এমনি পড়লেই হয়ে যাবে। নাইমের কোশ্চেনে পরীক্ষা দেওয়ার দরকার নেই যদি এরকম প্রশ্ন হয়। এরকম প্রশ্ন হলে আপনি আলু মার্কা প্রশ্ন দুমায়া দাগায় সলিউশন দিয়া দাগায় উত্তর করে চলে আসবেন। এরপরে বলবো নাইম বে কি পড়া, অভিযোগ এগুলো আসে না, ডোন্ট কেয়ার। কারণ ব্যাপারটা হলো স্মার্টলি করতে হবে এবং কোশ্চেন এখানে স্মার্টলি হবে মানে আমার কাছে। এরপর পিএসসি কি কোশ্চেন করে সেটা তার বিষয়। শেল্টার স্টেটস, শেল্টার স্টেট মানে আশ্রিত রাজ্য। ভারতের আশ্রিত রাজ্য কাশ্মীর, সিকিম। এই সিকিম 1975 থেকে ভারতের আশ্রিত রাজ্য। 1975 থেকে সিকিম ভারতের আশ্রিত রাজ্য। এরপরে আরেকটা ছিল 4 নম্বর অপশনে ইউনিটারি স্টেটস। ইউনিটারি স্টেটস এটা হলো মানে এককেন্দ্রিক রাষ্ট্র, এবং এটা অনেকে দাগাইতে পারেন। এই এককেন্দ্রিক রাষ্ট্র বলতে যেমন বাংলাদেশ এককেন্দ্রিক রাষ্ট্র, মানে এক পক্ষ বিশিষ্ট সংসদ। বাংলাদেশ হতে পারে, আপনার অনেক দেশ আছে এক পক্ষ বিশিষ্ট। বাংলাদেশ হতে পারে, থাইল্যান্ড হতে পারে, তারপরে নেপাল হতে পারে, না নেপাল ফেডারেল স্টেট। তাহলে এককেন্দ্রিক রাষ্ট্রকে বোঝাইছে। আসলে উত্তর হবে 3 নাম্বারটা, ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরি, ইউনিয়ন টেরিটরি পৃথিবীতে মানে ভারতে হলো 8টি ইউনিয়ন টেরিটরি, 8টি। এবং এখানে ছিল, আগে ছিল 7টি। 2019 পর্যন্ত 19 পর্যন্ত ছিল 7টি। 2020 সালে গিয়ে 19 সালে গিয়ে হয়েছে 5 আগস্টের পরে, 31 অক্টোবর, 31 অক্টোবরের পরে এটা হয়ে গেছে 11টি, কারণ যুক্ত হয়েছে কাশ্মীর এবং লাদাখ। আমি একটু এখানে হয়তো দেখেন না, আমি একটু স্পষ্ট করে বলি, সেটা হলো হ্যাঁ অবশ্যই যারা আগে পরীক্ষা দিয়েছে তাদেরটা আগে এগিয়ে রাখবো। এখন দেখেন ইউনিয়ন টেরিটরি 8টি, ইউনিয়ন টেরিটরি 8টি, 2019 পর্যন্ত 7টি ছিল।
31 অক্টোবর কি হয়ে যায় 11টি, এর মধ্যে যোগ হয় কাশ্মীর ও লাদাখ, 7 প্লাস এই 2 হয়ে গেল 11টা। এখন যেটা হলো যে 26 জানুয়ারি 2020-তে হয়ে গেল 8টি, কারণ একটা হলো দামান, একটা হলো দামান এন্ড ডিউ, আর একটা হলো হাম্মান, হামান হামান, অর্থাৎ এই দুইটা এবং হামান এই দুইটা প্রদেশ মিলে একটা হয়ে যায়। এই দুইটা যখন একটা হয়ে যায় তখন এই 9 থেকে হয়ে যায়, সরি আমি কি লিখতেছি আল্লাহ, সরি ভাই, 7টি যোগ 2টা 9টা, আল্লাহ রে আই এম সরি ভাই, 19 পর্যন্ত 60টি ছিল, 31 অক্টোবর গিয়ে হয়ে যায় 9টা, 2টা বাড়ছে কাশ্মীর ও লাদাখ, আর এই 9টা থেকে আবার 8টা হয়ে যায় 26 জানুয়ারি 2020-তে, কুড়িতে হয়ে যায় 8টি, দামান এন্ড ডিউ সাথে হলো হাম্মান হামান, এই দুইটা একত্র হয়ে যায় এবং হয়ে একটা হয়ে গেলে 9 থেকে একটা কমে 8টি হয়ে যায়। যেমন অন্যান্য গুলো শিখে নেই, তাহলে কাশ্মীর একটা, লাদাখ একটা, 2টা, এই একটা, 3টা, 4 নম্বরে দিল্লি, 5 নম্বরে পুন্ডুচেরি, 6 নম্বরে লখনৌ দ্বীপ, 7 নম্বরে আন্দামান, আর 8 নম্বরে চণ্ডীগড়। তার মানে আমরা বলতে পারি কাশ্মীর একটা, লাদাখ একটা, 2টা, ডিউ হাম্মান মিলে একটা, 3টা, দিল্লি একটা, 4টা, পুন্ডুচেরি হলো 5টা, লখনৌ দ্বীপ হলো 6টা, আন্দামান ও নিকোবর মিলে একটা 7টা, আর চণ্ডীগড় একটা 8টা। তার মানে এই জম্মু ও কাশ্মীরের মর্যাদা, এটা হলো ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্র শাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি যেটাকে বাংলায় বলবে কেন্দ্র শাসিত অঞ্চল, কেন্দ্র শাসিত অঞ্চল। এবার আসি কোশ্চেন নাম্বার 5। নাম্বার 5, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স, টেরোরিজম ইন্ডেক্স। এই রিপোর্টটা ঘোষণা করে কোন বছর ফায়ার আই ঘোষণা করে কখনো, আবার কখনো ঘোষণা করে গ্লোবাল ফায়ার পাওয়ার, গ্লোবাল ফায়ার পাওয়ার। এই গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে প্রথম দেশটা হলো আফগানিস্তান, প্রথমবারের মতো আফগানিস্তান এখানে ইনক্লুড হয়। 2020 সালে রিপোর্টটা দিবে 21 সালে, 19 সালে দিবে 18 সালেরটা, আর 20 সালে দিবে 19 সালেরটা। সেক্ষেত্রে প্রথম আফগানিস্তান। এই আফগানিস্তান কিন্তু দুর্নীতি সূচকেও কিন্তু 1 নম্বর, দুর্নীতিতেও আফগানিস্তান একই সাথে 1 নম্বর। আর এই টেরোরিজম ইন্ডেক্সে বাংলাদেশ হলো 31st, 31তম। বাংলাদেশ আস্তে আস্তে পিছাচ্ছে, একটা সময় 21 ছিল, 26 ছিল, এখন একেবারে 31। আর 4 বছর যাবত ইরাক ছিল। এই প্রশ্নটা কিন্তু 2014 সালের তথ্যটা আসছিল 35তম বিসিএস এ, যে 14 সালের টেরোরিজম ইন্ডেক্সে প্রথম দেশ শীর্ষ দেশ কোনটা, ইরাক। 14, 15, 16, 17, 18 5 বছর টানা ইরাক ছিল, এখন আফগানিস্তান ঢুকলো। আর দুর্নীতিতে এখন আফগানিস্তান 1 নম্বর। প্রশ্ন নাম্বার 6, সম্প্রতি কোন দেশে সফল সামরিক অভ্যুত্থান হয়েছে? মালিতে অভ্যুত্থান হয়েছে, মালিতে অভ্যুত্থান। আর মালির যে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়েছে, প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত, ওর নামটা মনে রাখতে হবে, ওর নাম ইব্রাহিম বাউবৌ কাতুয়া, কাতেয়া, কাউতা সরি, বাউবৌ কাউতা, ইব্রাহিম বাউবৌ কাউতা মালিতে সেনা অভ্যুত্থান হয়েছে। এখানে একটা অপশনে আমি 2 নম্বর অপশনে রেখেছি বাহরাইন।
এটা মনে রাখবেন বাহরাইন। বাহরাইন, এই বাহরাইনের একটা দ্বীপ আছে মিনা সলোমন দ্বীপ। মিনা সলোমন দ্বীপ, বাহরাইনের মিনা সলোমন দ্বীপ। আর এই দ্বীপে পঞ্চম নৌবহরের ঘাঁটি আছে। পঞ্চম নৌবহরের ঘাঁটি ইউএস। এবং এই দ্বীপটা হলো পারস্য উপসাগরে। পারস্য উপসাগরে। 6 নম্বর রিসেন্ট প্রশ্ন, তো দিবই তো। এই মালির রাজধানীর নাম মনে রাখবেন। মালির রাজধানী, এখানে অভ্যুত্থান হয়েছে বামাকো। মালির রাজধানী বামাকো। এখন দেখেন বাহরাইনের মিনা সলোমন দ্বীপ, আর এই দ্বীপে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি আছে। এবং এই দ্বীপটার অবস্থান হলো পারস্য উপসাগরে। এবং প্রশ্ন আসতে পারে যে মার্কিন পঞ্চম নৌবহর কোথায়? ভারত মহাসাগরে সে অবস্থান করে, কিন্তু তার ঘাঁটি হলো মিনা সলোমন দ্বীপ, বাহরাইনে, পারস্য উপসাগরের মধ্যে। এবং এটা ইরানের জন্য একটা বিগ থ্রেট, যে কারণে এটা জানতে হবে। এই মিনা সলোমন দ্বীপ পঞ্চম নৌবহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর অপশনে ছিল জিবুতি। এই জিবুতিতে চীনের ঘাঁটি, যেটা গত বছর পরীক্ষা আছে, চীনের ঘাঁটি। এবং চীনের সীমান্তের বাইরে প্রথম বিদেশে, অর্থাৎ চীনের ভূখণ্ডের বাইরে বিদেশে প্রথম ঘাঁটি হলো জিবুতিতে। 38তম না 40তম? 40তম দিয়ে প্রশ্নটা আসছে। এখানে আরেকটা অপশনে আছে মরিশাস। এই মরিশাস এটা ভারত মহাসাগরের দ্বীপ। এবং পৃথিবীর 3টা দেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, একটা হলো ভারত, নেপাল এবং মরিশাস। আর এই মরিশাসের 2টা দ্বীপ কিনছে ভারত। 2টি দ্বীপ কিনে ভারত, 2টা দ্বীপ কিনে এখানে সামরিক ঘাঁটি করবে। অর্থাৎ ভারত মরিশাসের দ্বীপ কিনে 2টি ঘাঁটি করবে। তার মানে সামরিক বিষয়গুলো একত্রে আসলো। সামরিক অভ্যুত্থান হয়েছে মালিতে, রাজধানী হলো বামাকো। ইব্রাহিম বাউবুল কাউতা, তাকে অপসারণ করা হয়। আর একটু আগে বললাম যে এটা বাহরাইনের মিনা সলোমন দ্বীপে পঞ্চম নৌবহরের ঘাঁটি মার্কিন। জিবুতিতে চীনের প্রথম ঘাঁটি দেশের বাইরে। আর মরিশাস ভারত মহাসাগরে, এখানে 2টা দ্বীপ কিনে নেয় ভারত। 2টা দ্বীপ কিনে এখানে ঘাঁটি স্থাপন করবে। কোশ্চেন নাম্বার 7 নম্বর কোশ্চেন। প্রশ্নটা ছিল চীন হংকং নিরাপত্তা বিল কবে পাস করে? নিরাপত্তা বিল পাস করে কবে? এবং নিরাপত্তা বিলটা পাস করছে 30 জুন 2020। এখানে আরেকটা তারিখ ছিল 28 জুন 2019। এই দিনটা অপরাধী প্রত্যর্পণ বিল পাস করেছে। অপরাধী প্রত্যর্পণ বিল পাস করে, যদিও পরে এটা বাতিল করে। অপরাধী প্রত্যর্পণ বিল হলো যে হংকং এর কোনো অপরাধীকে চীনে নিয়ে বিচার করা যাবে, এবং সেজন্য হংকং এর যে প্রশাসক, হংকং এর নির্বাহী, ওনার নামটা কিন্তু মনে রাখবেন। নির্বাহী নাম হলো কেরি লাম। হংকং এর নির্বাহী কেরি লাম। এই কেরি লামের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে, আন্দোলন করে। একটা সময় সে আন্দোলনের মুখে হংকং ছেড়ে চলে যায়। তারপরে অপরাধী প্রত্যর্পণ বিলটা বাতিল করার ঘোষণা দেয়। 30 জুন পাস করছে নিরাপত্তা বিল। আর এই নিরাপত্তা বিলটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নিরাপত্তা বিলের অবস্থান নিয়েছে হংকং। এবং এটার জন্য কিন্তু যুক্তরাজ্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং তারা হংকং এর সাথে মানে আলাদা করে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে। যাক, আমরা কোশ্চেনটা দেখি। এর পরের কোশ্চেন হলো 8 নম্বর কোশ্চেন। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কোনটি? মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র কোনটি? ক্ষেপণাস্ত্র, আসলে এটা উত্তর হবে আইএনএফ অথবা IRBM। অর্থাৎ আইএনএফ হলো ইন্টারমিডিয়েট রেঞ্জড নিউক্লিক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স, ইন্টারমিডিয়েট রেঞ্জড নিউক্লিয়ার ফোর্স।
আর এটাও হবে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল যে কোনো একটাই অপশনে থাকতে পারে, সমস্যা নেই। আইএনএফ এখানে ছিল, এটা প্রশ্নে আসছে এই কারণে 1987 সালে ইউএসএ এবং রাশিয়া এই দুইটা দেশ এই আইএনএফ চুক্তি করে এবং তারা চুক্তি করে যে তারা মধ্যপল্লার ক্ষেপণাস্ত্রকে সীমিত পর্যায়ে নিয়ে আসবে, দুই পক্ষ ধ্বংস করবে। এই চুক্তিটার অনুমোদন রাশিয়া দিচ্ছেই না। অবশেষে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে গেছে এবং এই চুক্তি ইউএসএ ত্যাগ করে। ইউএসএ মাইনাস গত বছর ফেব্রুয়ারি মাসে এখান থেকে চলে যায়। এই জন্য আইএনএফটা গুরুত্বপূর্ণ। আপনাদের অপশনে ছিল আইসিবিএম অপশন। আইসিবিএম হলো, এটা হলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ইন্টারকন্টিনেন্টাল মানে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে উড়ে যেতে পারে। ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। আরেকটা অপশনে ছিল এএএম। এএএম এটা হলো এয়ার টু এয়ার মিসাইল। এয়ার টু এয়ার মিসাইল হলো একটা বিমান যাবে আর একটা বিমানকে গিয়ে ধ্বংস করে দিবে, অর্থাৎ বিমান ধ্বংস করে দিবে যেই মিসাইলটা, সেটা হলো এএএম। আরেকটা অপশনে ছিল এ স্যাট। এটা খুবই আধুনিক, এই এসএট হলো এনটি স্যাটেলাইট। স্যাটেলাইট বানানো আমি পারবো না, হয়েছে কিনা আল্লাহ জানে। এনটি স্যাটেলাইট মিসাইল। এনটি স্যাটেলাইট অর্থাৎ এক দেশের উপগ্রহ আর এক দেশের উপগ্রহকে বা একটা উপগ্রহকে ধ্বংস করতে পারে এমন একটা উপগ্রহ, সেই ক্ষেপণাস্ত্র হলো এই এস্যাট। তার মানে এগুলো আমরা জেনে নিলাম। তবে আমাদের এর চাইতে গুরুত্বপূর্ণ একটা ক্ষেপণাস্ত্রের কথা আমরা বলি নাই, যেটা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র। মানে এটা ক্ষেপণাস্ত্রটা এই আইএনএফ বললে বলবে না মধ্যপাল্লা, কিন্তু এর আবার আরো সাংকেতিক নাম আছে। যেমন S-400 রাশিয়ার ক্ষেপণাস্ত্র, রাশিয়ার মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র S-400। আর এই ক্ষেপণাস্ত্রটা ভারত প্লাস তুরস্ককে বিক্রি করছে, তুরস্ককে দিয়েছে এই 2020 সালে। প্রশ্ন আসতে পারে S-400 ক্ষেপণাস্ত্র রাশিয়ার কাছ থেকে সম্প্রতি কিনে নেয় কে? তুরস্ক এবং ভারত। ভারত এটা দিয়ে চীন এবং পাকিস্তানকে ভয় দেখায়, আর তুরস্ক এটা দিয়ে মধ্যপ্রাচ্য সবাইকে ভয় দেখায়। যুক্তরাষ্ট্রকে তো দেখাচ্ছি, মানে যুক্তরাষ্ট্রের দর কষাকষি করতে পারে। S-400 খুব ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ক্লাস। আপনারা যদি মনে করেন যে আপনি আসলে বিসিএস পরীক্ষা দিবেন, মানে ক্যাডার হওয়ার জন্য দিবেন বা বিসিএস পাস করার জন্য দিবেন বা চাকরি পাওয়ার জন্য দিবেন, তাহলে এই ক্লাসটা করা উচিত। আপনার মাথা ঝিমঝিম করবে, ক্লাস করতে ভালো লাগে না, লিখতে ইচ্ছা করে না, আপনি ধরে নেন আপনার হচ্ছে না। এটা এত সোজা না যে আপনি পরীক্ষা দিবেন আর হুট করে আপনাকে চাকরি দিয়ে দেবে। আপনি কয়েকবার পরীক্ষা দিয়ে ফেল করতে 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 হতাশ হয়ে যাবেন, একটার সময় আপনি লাইন ছেড়ে দিবেন, এমন একটা অবস্থা হয়ে যাবে। ভাব ধরলে এখানে বাস, ভাব ধরা যাবে না, বিরক্তি আসা যাবে না, শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার চাকরি দরকার, তাহলে এই ক্লাসটা করা উচিত। সাধারণ জ্ঞানের জন্য আপনি পারলেও করা উচিত, আপনি অনেক পারেন তারপরে করা উচিত। আপনার ঝালাই করার জন্য আপনার অনেক কিছু পারেন না। এরপরে নাম্বার 9, মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনের শীর্ষ দেশ। মাথাপিছু গ্রিনহাউস গ্যাস নির্গমনে 1 নাম্বার দেশটা হলো অস্ট্রেলিয়া। 15 পয়েন্ট সামথিং এরকমের। নাম্বার 2 হলো ইউএসএ। আর যদি বলে মাথাপিছু কার্বন বলে নাম্বার 1 সৌদি আরব আর নাম্বার 2 অস্ট্রেলিয়া। নাম্বার 2 হলো অস্ট্রেলিয়া।
আমি কিন্তু 2019 সালে রিপোর্ট বলছি ওয়ার্ল্ড ব্যাংকের। আর যদি বলে টোটাল গ্রিন হাউস, সবচেয়ে বেশি গ্রিন হাউস, তাহলে চায়না 1 নম্বরে, 2 নম্বর ইউএসএ, আর 3 নম্বরে দেশ বললে ইন্ডিয়া, আর সংস্থা বলে একসাথে ইউরোপিয়ান ইউনিয়ন। এখানে ঠিক সেম টোটাল কার্বন সেম। এবং এই দুইটা দেশ মানে এই 3টা দেশ ইইউ কে বাদ দিলে এই 3টা দেশ 58% এমিশন করে। আর যদি দুইটা দেশ বলেন তাহলে 45% কার্বন এমিশন করে। অর্থাৎ গ্রিন হাউস বা কার্বন তাদের দুইটা সেম, প্রায় 44-45 এরকমের, দুইটা কাছাকাছি নাম্বার। আর টোটাল বললে এরা 58%। এই 3টা দেশ দায়ী বৈশ্বিক উষ্ণতার জন্য, গ্রিন হাউস বা কার্বনের জন্য। এই 3টা দেশ সবচেয়ে বেশি দায়ী। চায়না, ইউএসএ, ইন্ডিয়া মিলে 58%। আর মনে রাখবেন, যারা পরিবেশ দূষণ করে, পরিবেশ দূষণকারী যে 8টি দেশ, পরিবেশ যদি বলেন পরিবেশ দূষণকারী, এটা বলি কার্বন এমিশন। এই কার্বন এমিশনকারী মানে এমিশন করে এমন 43টি দেশকে, 43টি শিল্প প্রধান দেশকে, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, এটা কার্বন এমিশন করে 43টি শিল্প প্রধান দেশকে ইউএনএফসিসিসি অ্যানেক্স অন নামে ডাকে। অ্যানেক্স দ্য ফার্স্ট মানে রোমান আই, অ্যানেক্স অন নামে ডাকে। পরীক্ষা আসতে পারে যে কার্বন নিঃসরণকারী, শীর্ষ কার্বন নিঃসরণকারী 43টি শিল্পোন্নত দেশকে একত্রে কি নামে ডাকা হয়? অ্যানেক্স অন নামে ডাকা হয়। আর অ্যানেক্স অন বা অ্যানেক্স ফার্স্ট নামে ডাকা হয়। আর অ্যানেক্স ফার্স্ট নামে ডাকে যে সেটা হলো ইউএনএফসিসি, এফসিসিসি, ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। আই থিংক কার্বন গ্রিন হাউস দিয়ে আর কোশ্চেন করবেন না। টোটাল বলতে বোঝায় কি? টোটাল বলতে মোট বোঝায়, মোট কার্বন এমিশনের মধ্যে কার অংশ বেশি? চীনের অংশ বেশি, তারপরে ইউএস এর বেশি। এরপরে কোশ্চেন নাম্বার আমরা চলে যাব 10, গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ক্লাইমেট ফান্ড, এই গ্রিন ক্লাইমেট ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুইটা গ্রিন এবছর ইম্পর্টেন্ট, একটা গ্রিন ক্লাইমেট ফান্ড আর একটা হলো গ্রিন নিউ গ্রিন ডিল। গ্রিন ক্লাইমেট ফান্ড, এই গ্রিন ক্লাইমেট ফান্ড এটা গঠনের প্রস্তাব 2009 COP15 প্রস্তাব করা হয়, গঠন করা হয় 2010 COP16 যেটা মরক্কোতে হয়েছিল। আর ফান্ড গঠন অর্থাৎ $100 বিলিয়ন, $100 বিলিয়ন বা 10,000 কোটি ডলার, এটা সিদ্ধান্ত হয় 2015 COP21 যেটা প্যারিসে হয়। একেবারে বইতে আছে যে কোন সম্মেলনে, প্যারিস 2015 লেখা ছিল। আর আপনারা, আমি প্যারিস 2015 না দিয়ে আমি দিয়েছি COP15। খুবই ইম্পর্টেন্ট গ্রিন ক্লাইমেট ফান্ড। আর এই ফান্ডের সদর দপ্তর কোথায় জানেন? কে বলতে পারে সদর দপ্তর কোথায় গ্রিন ক্লাইমেট ফান্ডের? পরিবেশ দূষণকারী আমি বলি না, আমি কার্বনটা বলছি। পরিবেশ দূষণকারী দেশ 8টা, ব্রিক্স প্লাস ইউএসএ, ইউকে, জাপান। পরিবেশ দূষণ আর কার্বন এমিশন দুইটা আলাদা। এখন কি বলতে পারে সদর দপ্তর কোথায়? ইউএসএ। দক্ষিণ কোরিয়ার কোন জায়গায়? রিফাত বলছেন দক্ষিণ কোরিয়ার কোথায়?
দক্ষিণ কোরিয়ার ইনচিয়ান, ইনচিয়ান দক্ষিণ কোরিয়া গ্রিন ক্লাইমেট ফান্ড। ওকে, ইনচিয়ান দক্ষিণ কোরিয়া। ওকে, কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেন। কোশ্চেনে বলা হয়েছে সিএফসি হ্রাস সংক্রান্ত কনভেনশন কোনটি? কনভেনশন কোনটি? এখানে দেখেন ভিয়েনা কনভেনশন, ভিয়েনা কনভেনশন নামে কনভেনশন অনেক হয়েছে। 1985 সালে যেটা হয়, এই 85টা এখানে ছিল সিএফসি হ্রাস সংক্রান্ত এই কনভেনশনে। আমি একটুখানি আপনাকে ক্লিয়ার করে দেই, সেটা হলো কনভেনশন বা সনদ। এই কনভেনশন বা সনদের মানে হলো আনঅ্যাভয়েডেবল ল, এটা অ্যাভয়েড করা যাবে না। কনভেনশন বা সনদ যেটা জাতিসংঘ করে থাকে, এই কনভেনশন দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রোটোকল হয়ে থাকে। প্রোটোকল দুটি কারণে হয়, একটা হলো কন্ডিশন থাকে, পানিশমেন্ট থাকে না। প্রোটোকল কন্ডিশনস উইদাউট পানিশমেন্ট। আরেকটা হয় কোন চুক্তি, সনদ বা কোনো আইন দ্রুত কার্যকর করার জন্য একটা প্রোটোকল হয়, তাগাদা দেওয়ার জন্য। এখন যেমন আপনি দেখেন 1974 সালে বাংলাদেশের এলবিএ হয়, মানে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে স্থল সীমান্ত চুক্তি হয়, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়। এটা বাস্তবায়ন করতে চলে আসছে 2015, বাস্তবায়ন হয় 2015 সালের 1 আগস্ট বা 31 জুলাই রাতে। এর আগে 2010 সালে একটা প্রোটোকল হয়, ট্রানজিট প্রোটোকল, নাম দেয় স্থল সীমান্ত প্রোটোকল। ওর মধ্যে ট্রানজিটও ছিল ওই 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 চুক্তির মধ্যে। এই স্থল সীমান্ত প্রোটোকল স্বাক্ষরিত হয় এবং এই প্রোটোকলের কারণে 2015 সালে গিয়ে চুক্তিটা বাস্তবায়িত হয়। সবসময় চুক্তি বা সনদ বাস্তবায়ন হতে দেরি হলে তখন একটি প্রোটোকল হয়। ঠিক তেমনি এই ভিয়েনা কনভেনশন দ্রুত বাস্তবায়নের জন্য 1987 সালে মন্ট্রিল প্রোটোকল হয়। এবং এটা কিন্তু আমার কোশ্চেনগুলোতে আমি এডিট করে কোশ্চেনটা বসিয়েছি যে মন্ট্রিল প্রোটোকল সিএফসি হ্রাস করার জন্য এটা কোন কনভেনশনে বলা আছে? ভিয়েনা কনভেনশন 1985 এখানে বলা আছে, সেজন্য এটা হয়। এরকমের প্রত্যেকটা প্রোটোকল চুক্তির পিছনে কিছু কারণ থাকে। যেমন আপনি দেখেন সিবিডি 1992 একটা অপশনে আছে, দেখেন সিবিডি মানে হলো কনভেনশন অন বায়োডাইভার্সিটি। 1992 সালে এই কনভেনশনটা বাস্তবায়নের জন্য 2010 সালে নাগোয়া প্রোটোকল হয়, অর্থাৎ জৈব জ্বালানি সংরক্ষণ, বন্য প্রাণী সংরক্ষণের জন্য, বন্য প্রাণী সংরক্ষণ, এটার জন্য নাগোয়া প্রোটোকল হয় সিবিডির জন্য। অর্থাৎ সিবিডি বাস্তবায়নের জন্য ওজন দিবস 16 সেপ্টেম্বর, ওজন দিবস, একজন বলছে ওজন ডে, ওজন ডে 16 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর ওজন দিবস। সিএফসি হ্রাস সংক্রান্ত কনভেনশন দেখেন, সিবিডি নিয়ে হলো দুইটা প্রোটোকল হয়েছে, একটা 2010 সালে নাগোয়া প্রোটোকল আর 2000 সালে হয় কার্টাগেনা প্রোটোকল সিবিডির জন্য। আরেকটা আছে বাসেল কনভেনশন, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এবছর দিতে পারে। বাসেল কনভেনশন 1989, এটি কার্যকর হয় 1993। বাসেল কনভেনশন এটা প্লাস্টিক বর্জ্য হয়েছে, প্লাস্টিক বর্জ্য নিষেধ
অর্থাৎ প্লাস্টিক বর্জ্য নিষিদ্ধ করে বাসেল কনভেনশন 1989-এ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 12, 12 নম্বর কোশ্চেন। WMO ও ইউনেপ এদের নেটওয়ার্ক কোনটা? এদের নেটওয়ার্ক হলো, একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করে আইপিসিসি। এই আইপিসিসি 1988 থেকে কাজ করে, 88 থেকে কাজ করে। আইপিসিসি সদর দপ্তর আগে ছিল না, এখন সদর দপ্তর হলো জেনেভা। এই আইপিসিসি যে কাজটা করে সেটা হলো আপনার গ্রিন হাউস দিয়ে কাজ করে। আইপিসিসি। আর এই দুইটা হলো তার মাদার, WMO এবং ইউনেপ। আর মনে রাখবেন WMO আর একটা কাজ করে থাকে, WMO একটা কাজ করে, সেটা হলো আর্থ আওয়ার। অর্থাৎ মার্চের শেষ শনিবার এই আর্থ আওয়ারটা হয়ে থাকে। আর্থ আওয়ার হলো 1 ঘন্টা বিদ্যুৎহীন থাকা, 1 ঘন্টা বিদ্যুৎহীন থাকা, রাত 8টা থেকে 9টার সময়। বাসেল কনভেনশন 1992 তে কার্যকর, রাইট? বাসেল কনভেনশনটা কারেকশন করেন 1992 তে কার্যকর হয়। আর্থ আওয়ার মার্চের শেষ শনিবার 1 ঘন্টা বিদ্যুৎহীন থাকার কর্মসূচি, রাত 8টা থেকে 9টা। একটা সময় বাংলাদেশে এটা প্রতিদিনই পালন করত, অর্থাৎ পৃথিবীর জন্য 1 ঘন্টা বাংলাদেশ সবসময় পালন করত। এটা প্রতি মার্চের শেষ শনিবার, এবং এটা শুরু করছে সিডনি থেকে, 2007। অর্থাৎ WMOর সহযোগিতায় বা নির্দেশনায় আর্থ আওয়ার পালিত হয় মার্চের শেষ শনিবার, 1 ঘন্টা বিদ্যুৎহীন থাকার কর্মসূচি। ক্লাসের শেষ সময় বলবো কেন আমরা বেসিক ভিউ পড়বো। বেসিক ভিউ স্মার্ট বই ভাই, বেসিক ভিউ গতানুগতিক বই না, সিলেবাস ফলো করবে। সিলেবাস ফলো করে হবে, এরপর আপনার ভালো লাগলে পড়বেন, নাহলে না পড়বেন, কিন্তু বইটা স্মার্ট ইনশাআল্লাহ। এরপরে দেখেন 13 নম্বর প্রশ্নটা ছিল জাতিসংঘ কবে বঙ্গবন্ধু মানে কবে 15ই আগস্ট পালন করে? এটা সে পালন করছে 2019 সালে। 2019 সালে 15ই আগস্ট পালন করছে, এবং এটা হলো কূটনীতিক পরিষদ, অর্থাৎ কূটনীতিকদের একটা পরিষদ আছে, তারা এখানে আনুষ্ঠানিকভাবে পালন করছে। এটা সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, কোনোটার মধ্যে আলোচনা হয় না, শুধুমাত্র অনানুষ্ঠানিকভাবে কূটনৈতিক পরিষদে এই 15ই আগস্ট নিয়ে আলোচনা করছে। এখান থেকে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলা হয়েছে, বিশ্ববন্ধু বলা হয়েছে, বা ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডস ফ্রেন্ড না, এরকম একটা কথা, ফ্রেন্ডস অফ দ্য ওয়ার্ল্ড, ফ্রেন্ডস এরকম একটা, মানে আমাদের যেটা সচরাচর ভাবে যে মানে ওয়ার্ল্ড ফ্রেন্ড এরকমের না, অফ দা আছে মাঝখানে, আর ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড মানে এরকমের, বিশ্ববন্ধু বলা হয় এখান থেকে। এর আগে বঙ্গবন্ধুকে আগেও বিশ্ববন্ধু বলছে শান্তি পরিষদ, মানে শান্তি সম্মেলন চিলির সান্টিয়াগোতে 1972 সালে বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু বলছে বিশ্ব শান্তি সম্মেলন চিলির সান্টিয়াগোতে বলা হয়েছে, এবং এই বিশ্ববন্ধু পদকটি হাতে তুলে দেয় বঙ্গবন্ধু 1973 সালে।
এবং সেটা দিচ্ছে আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, অর্থাৎ বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এখানে এসে বিশ্ব শান্তি পরিষদ এসে বঙ্গবন্ধু এখানে পদকটি তুলে দিছে। আর শান্তি পরিষদ ঘোষণা করেছে চিলির সান্টিয়াগোতে 1972 সালে, আর তুলে দিছে 73 সালে। আর আরো একবার বিশ্ববন্ধু বলছে জাতিসংঘের কূটনৈতিক পরিষদ 15 আগস্টে 2019 সালে। 13 নম্বর কোশ্চেন শেষ হলো, 14 নম্বরে চলে যায়। পরের ব্যাখ্যাগুলো আমাদের সহজ আছে। নাম্বার 14 বলছে WHO এর প্রধানকে কি বলা হয়? এবছর খুব আলোচনা হয়। প্রধানের নাম তো জানেন, WHO এর প্রধানের নাম কি? WHO প্রধানের নাম কি জানি? এ ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বলছে এ ফ্রেন্ড অফ দ্য ওয়ার্ল্ড। WHO এর প্রধানকে বলা হয় কি দেখি একটুখানি। অপশন হলো মহাপরিচালক, প্রশাসক, অপশনে ছিল হাই কমিশনার, এরপরে ছিল প্রেসিডেন্ট। মহাপরিচালক বলা হয় WHO এবং WTO, এই দুইটার প্রধান কি বলা হয়? মহাপরিচালক, WTO মহাপরিচালক। তারপরে হলো WTO মহাপরিচালক, হ্যাঁ মহাপরিচালক। আর প্রশাসক বলা হয় UNDP প্রধানকে, হাই কমিশনার বলা হয় UNHCR এবং UNHRC। দুইটা কি? UNHRC যেটা আপনার নাম হলো OHRC, হিউম্যান রাইটস কমিশন, যেটা UNHRC অথবা OHRC হাই কমিশনার। প্রেসিডেন্ট বলা হয় ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানকে বলা হয় প্রেসিডেন্ট। আর IMF এর প্রধানকে কি বলা হয় বলেন তো? একজন বলেন তো IMF এর প্রধানকে কি বলা হয়? IMF এর প্রধানকে কি বলা হয়? তাড়াতাড়ি, IMF এর প্রধানকে কি বলা হয়? একজন বলছেন উজ্জ্বল দাস, বলছেন পরিচালক। না, পরিচালক বলা হয় না, মহাপরিচালক বলা হয় না, প্রশাসক বলা হয় না। রাকিব বলছে MD বলা হয়, MD ব্যবস্থাপনা পরিচালক, রাইট, MD রাকিব, থ্যাংক ইউ রাকিব, উনি বলতে পারছেন। কোশ্চেন নাম্বার চলে যাব আমরা 15 নম্বর প্রশ্নটা হলো USMCA এটা কার পূর্ব নাম? এর পূর্ব নাম ছিল নাফটা। 1993 তে ছিল, এখন এটা দরকার নাই, এখন USMCA নিয়ে চিন্তা করি। USMCA মানে ইউনাইটেড স্টেটস, USA, M ফর মেক্সিকো, আর CA ফর কানাডা। এরা নাফটার পরিবর্তে একটা চুক্তি করে USMCA। এই চুক্তিটা হয় 30 ডিসেম্বর 2018 এবং এই চুক্তিটা কার্যকর হয় 1 জুলাই 2020। এই বছর চালু হয়েছে এটা কার্যকর। অর্থাৎ USMCA 3টি দেশের মুক্ত বাণিজ্য চুক্তি। এটা হলো USA, মেক্সিকো এবং কানাডা। চুক্তিটা স্বাক্ষর 30 ডিসেম্বর 2018, কার্যকর হয় 1 জুলাই 2020 তে। এখানে যে অপশনগুলো আছে, অপশন 3টাই খুবই ইম্পর্টেন্ট। আমি লাস্ট অপশনে যাই। অপশন নাম্বার 4 এ আছে OAS, অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, অর্থাৎ 2 আমেরিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা মিলে 35টি দেশের 35টি সদস্য
তাদেরকে নিয়ে ওএস গঠিত। এবং যেটা মনরো ডক্ট্রিন, নাম শুনছেন আপনারা, মার্কিন প্রেসিডেন্ট মনরো, তিনি দুই মহাদেশ মানে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকাকে একক মহাদেশ বলেছেন। এবং সেই ট্রুম্যানের সেটাই 1948 সালে এটা প্রতিষ্ঠার মাধ্যমে ট্রুম্যান 1823 সালে যেটা বলছেন, সে 1823 সালের এই মানে ফিরে আসে। এবং এখানে দীর্ঘদিন 2009 পর্যন্ত কিউবা এটার বাইরে ছিল। কিউবা এখন এর মধ্যে চলে আসছে। এই ওএস একটি রাজনৈতিক জোট, পলিটিক্যাল অ্যালায়েন্স, রাজনৈতিক জোট। এক নম্বর অপশন আছে টিটিআইপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ। এই টিটিআইপি এটা ইউএসএ প্লাস ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য আলোচনা। উনিশশো 1993 থেকে 2019 এই আলোচনা ট্রাম্প শেষ করে দিয়েছেন, অর্থাৎ টিটিআইপি এই আলোচনা শেষ। ট্রান্সআটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ এবং ইউএসএ প্লাস ইউ বাণিজ্য আলোচনা 1993 থেকে 2019 পর্যন্ত ছিল। ওকে, চলে যায় খুব ভালো প্রশ্ন 16 নম্বর। এটাও আমাদের একেবারে কোশ্চেন টু কোশ্চেন। নাম্বার 16, কমেসা। কমেসা কি কি? এটা হলো বাণিজ্যিক ব্লক। এই বাণিজ্যিক ব্লকটা হলো, দেখেন, কমেসা মানে হলো কমন মার্কেট, সিতে কমন, সিউতে কমন, এম এ মার্কেট অফ দা ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন আফ্রিকা। কমন মার্কেট অফ দা ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন আফ্রিকা। এই কমেসা মার্কেট বলতে বোঝায় এটা বাণিজ্যিক ব্লক। 1994 এ প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর লুয়ান্ডা, রুয়ান্ডার রাজধানী লুয়ান্ডা। এখানে সদর দপ্তর। 21টি দেশ সদস্য, 21টি দেশ সদস্য। এবং সদস্য দেশগুলো এরকমের, দেখেন, এটা তো আফ্রিকা, এটা হলো তিউনিসিয়া। এই তিউনিসিয়া থেকে লিবিয়া, মিশর, একেবারে এখানে যা আছে, অর্থাৎ আফ্রিকা বাদে এখানে দুইটা, আর এদিকে যা আছে সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া, এরিত্রিয়া, একেবারে মিশর, লিবিয়া, তিউনিসিয়া, এখানে যারা আছে সব সহ তিউনিসিয়া থেকে একেবারে ইসওয়াতিনি এই পর্যন্ত একেবারে 21টি দেশ এই কমেসা সদস্য। ইস্টার্ন অ্যান্ড সাউদার্ন আফ্রিকা, কমেসা। আপনি একজন বলছে সাধারণ জ্ঞান যত পড়ি ততই বলি, পরীক্ষার সময় গুলিয়ে ফেলি। এই জন্য আপনাকে পরীক্ষা দিয়ে অপশন সহ খেলতে হবে। অপশন কোনটা কি এটা দেখলেই দেখবেন, আপনি যতবার পরীক্ষা দিবেন আর 4টা অপশন নিয়ে খেলবেন, দেখবেন জীবনও ভুলবেন না, জীবনও ভুলবেন না। দেখলেই বুঝবেন যে এটা তো এরকমের, এটা তো এরকমের, তারপরেই দেখবেন যে আর ভোলার চান্স নাই, ইনশাআল্লাহ ভুলবেন না ইনশাআল্লাহ। পরীক্ষা দিবেন বেশি বেশি। ওকে, কোশ্চেন নাম্বার হলো 17। 17 নম্বর কোশ্চেন ছিল, লন্ডনে কোন রাজ্য, ভারতের কোন রাজ্য, ভারতের কোন রাজ্য প্রবাসী সরকার গঠন করে, প্রবাসী সরকার, প্রবাসী সরকার গঠন করে স্বাধীনতার ঘোষণা দেয়? এবং সেটা ছিল মণিপুর। 2020 সালে মণিপুর রাজ্য। উত্তর, এটা তেমন কোনো ব্যাখ্যা নাই। আমরা 18 নম্বর কোশ্চেনে চলে যাই। কোনটির জরিপে বাংলাদেশ অর্থনৈতিক নিরাপত্তায় নবম বৃহত্তম দেশ? 18 নম্বর কোশ্চেন। অর্থনৈতিক নিরাপত্তায়
অর্থনীতি, খুব ভালো প্রশ্ন। অর্থনৈতিক নিরাপত্তায় বিডি নবম বৃহত্তম দেশ, এই কথাটা কে বলছে? দেখি কে কি বলছে। একটা আছে গোল্ডম্যান স্যাচস, চারটা অপশনই লিখে নেন, খুবই ইম্পর্টেন্ট। অর্থনৈতিক নিরাপত্তা নবম বৃহত্তম দেশ কথাটা কে বলছে? এক নম্বর অপশন আছে গোল্ডম্যান স্যাচস, দুই নম্বরে আছে ইকোনমিস্ট, দা ইকোনমিস্ট পত্রিকা, একটা আছে ফোর্বস, আর একটা আছে ওয়েলথেক্স। ওয়েলথেক্স আমাদের পরের ব্যাখ্যাগুলো একটু সহজ আছে বা তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো বা মুখে মুখে বলতে পারবো। দেখেন এখানে অর্থনৈতিক নিরাপত্তায় বাংলাদেশ নবম বৃহত্তম দেশ, এই কথাটা বলছে দ্য ইকোনমিস্ট। গোল্ডম্যান স্যাচস বাংলাদেশকে বলছে N11 এর দেশ। N11 মানে হলো নেক্সট 11। নেক্সট 11 মিন্স পরবর্তীতে 11টি দেশ বিশ্বকে নেতৃত্ব দিবে, তার মধ্যে একটা দেশ বাংলাদেশ। গোল্ডম্যান স্যাচস বলছে N11 এর দেশ, ইকোনমিস্ট বলছে নবম বৃহত্তম অর্থনৈতিক নিরাপত্তায়, ফোর্বস বলছে আমাদের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে, প্রধানমন্ত্রীকে 6 জন নারীর একজন বলছে, যারা করোনার হিরো, অর্থাৎ করোনা হিরো বলেন বা হিরোইন বলেন, অর্থাৎ করোনা মোকাবেলায় 6 জন প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী বা নারী সরকার প্রধান, তারা 6 জন শীর্ষে, তার মধ্যে একজন হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওয়েলথেক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওরা বলছে দ্রুত ধনী হচ্ছে যে দেশটা, দ্রুত ধনী হচ্ছে যে দেশটা সেটা বাংলাদেশ, 1,60,000 বছরে ধনী হয়, এবং সেটা বলছে ওয়েলথেক্স। 18 নম্বর কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোল্ডম্যান স্যাচস বলছে N11 বা নেক্সট 11 এর দেশ। এবারে কোশ্চেন নাম্বার 19, মিয়ানমারের বিরুদ্ধে ICJ তে মামলায় গাম্বিয়াকে সমর্থনকারী 2 দেশ, আজকের পত্রিকায় আছে সমর্থনকারী 2 দেশ, এটা কোনো ব্যাখ্যা নাই, উত্তর কানাডা ও নেদারল্যান্ডস। তারা শুরু থেকেই সহায়তা করছে, যখন গাম্বিয়ার যে আবু বাকার তাম্বাদু, উনি যখন মামলাটা করছেন, গাম্বিয়ার যিনি আইন মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল, তিনি যখন মামলাটা করেন, তখন তাকে 9 সদস্যের সহায়তা করেছিল কানাডা এবং নেদারল্যান্ডসের আইনজীবীরা। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেট দলীয় রানিং মেট কমলা হ্যারিসের অঙ্গরাজ্য কোনটা? কমলা হ্যারিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমলা হ্যারিসের অঙ্গরাজ্য, কমলা হ্যারিস তিনি হলেন ভারতের ডেমোক্র্যাট পার্টির রানিং মেট মানে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ট্রাম্প আগে বলতো যে লো বাইডেন মানে ধীরস্থির, আর কালকে বলছেন যে জো হাইডেন মানে সে গোপনে থাকে। ভালোই, জো বাইডেন তিনি রানিং মেট, তিনি নির্বাচন করবেন ডেমোক্র্যাট থেকে, 77 বছর বয়স, আর ট্রাম্পের বয়স হলো 74 বছর, 2 বুইরার চমৎকার মিলবে। এবং জো বাইডেনকে বলছেন তিনি আগে লো বাইডেন, এখন বলছেন জো হাইডেন। তো যা হোক, এই কমলা হ্যারিস তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ছিলেন, ক্যালিফোর্নিয়ার সিনেটর ছিলেন,
ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা হ্যারিস, ভারতীয় বংশোদ্ভূত, তিনি এখন নির্বাচন করবেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। এখন এখানে চরম খেলা হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে 44% ভোটার নন হোয়াইট, তারা হোয়াইট না, অর্থাৎ আর 56% ভোটার হলো হোয়াইট। আর এর মধ্যে হোয়াইটরা যদি সবাই ট্রাম্পকে ভোট দেয় তাহলে কিন্তু ট্রাম্প অটোমেটিক হয়ে যাবে। গত বছর দেখা গেছিল ইলেকশনে, যেটা হলো ফ্লোরিডা অঙ্গরাজ্যে দেখা গেছে যে ওখানে কালোরা বেশি, তারপরও ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছে, কারণ ট্রাম্প এমন ভাবে কথা বলতে পারছেন যে আমেরিকা ফর আমেরিকানস, এমন একটা কথা বলার কারণে অন্য দেশগুলো যারা আমেরিকাকে ওন করে তারা সবাই ট্রাম্পকে ভোট দিছে। তো যাও, ক্যালিফোর্নিয়ার ছেলে একজন নন হোয়াইট কমলা হ্যারিস, তাকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করেছে, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে। আর ডেলাওয়ারের সিনেটর হলো জো বাইডেন ডেলাওয়ারের সিনেটর ছিলেন। আরেকটা অপশনে আছে, সেটা হলো ইন্ডিয়ানা। এই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এখানে ছিল মাইক পেন্স। এখন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি প্রেসিডেন্ট, তার নাম মাইক পেন্স, তিনি হলেন ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের। আর ট্রাম্প কোন জায়গা থেকে তিনি নির্বাচন করেন নাই, সিনেটর হন নাই, তিনি নিউ ইয়র্কের বাসিন্দা, নিউ ইয়র্কে ট্রাম্প গ্রুপের মালিক, এবং তিনি থাকেন ট্রাম্প টাওয়ার, বুইরা খাটাস। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে সুন্দর চুলের অধিকারী, এত সুন্দর চুল। ওকে, বাংলাদেশে চলে যাই আমরা। 21 নম্বর, সম্রাট অশোক কোন বংশের? মৌর্য বংশের তৃতীয় শাসক সম্রাট অশোক। এবং এই সম্রাট অশোক বাংলা প্রদেশ গঠন করেছিল, এবং মৌর্য সাম্রাজ্য খুব বিস্তৃত ছিল, পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী মৌর্য সাম্রাজ্য ছিল। উপমহাদেশে প্রথম আসছে মৌর্যরা, তারপর আসছে গুপ্তরা, এরপরে পাল, এরপরে সেন, এরপরে মুসলিমরা, বখতিয়ার বা তুর্কি, অর্থাৎ মুসলিমদের শাসন শুরু হয়েছে সেনদের পরে, মৌর্য, গুপ্ত, পাল, সেন। এই মৌর্যদের চন্দ্রগুপ্তর পরে আসছে বিন্দুসার, আর বিন্দুসারের পরে আসছে সম্রাট অশোক। এবং এই সম্রাট অশোক বাংলা প্রদেশ গঠন করেন। এই সম্রাট অশোক তিনি তৃতীয় শাসক, এবং তার সময় রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃতি লাভ করেন, এবং পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী মৌর্য সাম্রাজ্য ছিল। এই মৌর্য সাম্রাজ্যকে বলা হয় লৌহযুগ বলা হয় মৌর্যকে, আর গুপ্তকে বলা হয় স্বর্ণযুগ। গুপ্ত, মৌর্য সাম্রাজ্য হলো লৌহযুগ। বাংলা প্রদেশ গঠনকারী সম্রাট অশোক, মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক, প্রথম চন্দ্রগুপ্ত, তারপরে বিন্দুসার, তারপরে অশোক। একটা কথা মনে রাখবেন, যখন চন্দ্রগুপ্ত বলবে বা চন্দ্রগুপ্ত মৌর্য বলবে, তিনি মৌর্য বংশের, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বললে তিনি হবেন গুপ্ত বংশের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের শাসক। চন্দ্রগুপ্ত যদি বলে শুধু, বা চন্দ্রগুপ্ত মৌর্য বললে মৌর্য বংশের। দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের শাসক। মৌর্য হলো দক্ষিণ এশিয়া বিশ্বের লৌহযুগ বলা হয়, আর গুপ্তকে বলা হয় স্বর্ণযুগ। 22 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ কোম্পানির কথা বলছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু সব দেশেরই ছিল, 5টা দেশেরই ছিল, ফ্রেঞ্চ, ডাচ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে এলাহাবাদ চুক্তি করে। এলাহাবাদ চুক্তি একজন স্বাক্ষরকারী ক্লাইভ, আর একজন স্বাক্ষরকারী হলো দ্বিতীয় শাহ আলম। এবং এই চুক্তি স্বাক্ষরের পর এই ক্লাইভ
ক্লাইভকে বাংলা দিয়ে দেয়, অর্থাৎ বাংলার দেওয়ানি দিয়ে দেয়। আপনারা একটা বিষয় কিন্তু মনে রাখবেন, আমাদের বাংলা প্রথম ব্রিটিশরা কিন্তু আমাদের বাংলা শাসন করছে 1765 থেকে 1828 পর্যন্ত। 28 পর্যন্ত ব্রিটিশরা বাংলায় ছিল। 1828 থেকে 28 পরে ব্রিটিশরা 1828 থেকে তারা বাংলার পরে আরো কয়েকটা অঞ্চল নেয় এবং 1857 পর্যন্ত তারা বাংলা প্লাস অযোধ্যা ওই অঞ্চল নেয়, কিছু অংশ নেয় যেমন রাজস্থান ওদিকে। আর 1858 থেকে পুরোপুরি ভারত নিয়ে নেয়, সমগ্র ভারত 1858 থেকে নিয়ে নেয়। 1828 পর থেকে ভারত বাংলা প্লাস আরো কিছু নেয়। 1828 পর্যন্ত তারা বাংলায় ছিল। তাহলে শাহ আলম এলাহাবাদ চুক্তির মাধ্যমে ক্লাইভকে দেওয়ানি দিয়ে দেয়। বলছে ভাই এটা কত নম্বর মডেল টেস্ট থেকে বলতেছেন? ভাই আজকের পরীক্ষার 7টার সময় যে পরীক্ষা দিতেন সেটা। একজন বলছে স্যার বিন্দুসারি কি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত সাম্রাজ্যের, ওর মিনিমাম 300 বছর পরে আসছে, ওর পোলায় কেমনে। 23 নাম্বার মুঘল সম্রাট হুমায়ুন। মুঘল সম্রাট হুমায়ুন তিনি বাংলাকে বলছিল জান্নাতাবাদ। এই জান্নাতাবাদ বলেন কেন? গৌড়ের সৌন্দর্য দেখে, গৌড়কে দেখে তিনি বলছেন যে বাংলাকে জান্নাতাবাদ। গৌড় দেখার পরে সে আর এদিকে এই সৌন্দর্য থেকে সে আর এদিকে আসেই নাই। চাঁপাইনবাবগঞ্জের ওই পাশে গৌড় থেকে সে ওখানে মুগ্ধ হয়ে বসেছিল, আর এদিকে বাংলায় শেরশাহ চলে আসছে। এরপরে কিন্তু এই হুমায়ুন মুঘল সম্রাট কিন্তু 1526 সাল থেকে বাংলায় বললেন, 1526 থেকে একেবারে 1765 পর্যন্ত বাংলায়। ওটা বাদ দে। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে 1526 সালে, কিন্তু ইন্টারেস্টিং বিষয় 1539 থেকে 1555 পর্যন্ত এই সময়টা কিন্তু হুমায়ুন 38 সালে আসে। হুমায়ুন 38 সালে আসলে 39 সালে শেরশাহর কাছে পরাজিত হয়ে যায়। হুমায়ুন আউট অফ থ্রোন, হুমায়ুন কিন্তু মুঘল সাম্রাজ্য থেকে ছুড়ে ফেলে হয়, মানে মুঘল সাম্রাজ্য কয়েক বছর পরে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায়। পরে আবার সে 1556 সালে আবার সে মানে 55 সালে আবার ব্যাক করে হুমায়ুন। 38 পরে মানে 39 পরে 16 বছর পরে আবার সে ব্যাক করে 55 সালে। মাঝখানে কিন্তু আফগানরা ছিল দিল্লিতে দখলে, দিল্লি প্লাস বাংলায়। আর হুমায়ুন আসতে চাইছিল বাংলায়, গৌড় এসে পাগল হয়ে গেছে, এরপর আসতে চায় না। এই জন্য পরীক্ষা আসে কোন মুঘল সম্রাট বাংলা আগমন করতে চেয়েছিল? হুমায়ুন। আর কে আগমন করছে? তিনি হলেন হুমায়ুনের পুত্র আকবর 1576 সালে। প্রশ্ন নম্বর 24, 71 সালের 3 মার্চ 1971 3 মার্চ ইশতেহার যখন ঘোষণা করেছিল কোথায়? পল্টন ময়দানে ইশতেহার ঘোষণা করে, এবং সেই ইশতেহার অনুষ্ঠানটা আয়োজক ছিল ছাত্রলীগ। আমরা তো ছাত্রলীগকে গালিগালাজ করি, এই ছাত্রলীগ কিন্তু ইশতেহার ঘোষণা করেছিল, এবং এই অনুষ্ঠানের সভাপতি ছিল ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী। তিনি কিন্তু এই প্রোগ্রামের সভাপতি ছিল, এবং ইশতেহার ঘোষণা করেছিল শাহজাহান সিরাজ। ইশতেহার পাঠ করেছিল। আর নুরে আলম সিদ্দিকী তিনি এই প্রোগ্রামের সভাপতি ছিল, এবং এই জন্যই প্রশ্নটা করেছিলাম। কি বলতে পারি? 71 7 মার্চ অনুষ্ঠানটার আয়োজক কি ছিল? একজন বলেন। 71 7 মার্চ অনুষ্ঠানটির আয়োজক কে ছিল? আওয়ামী লীগ, ন্যাপ, বিএনপি?
দেখি পারেন কিনা। 7 মার্চের অনুষ্ঠানের আয়োজক ছিল কারা? কোশ্চেন নাম্বার 25। ছাত্র সংগ্রাম পরিষদ হয় নাই। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ না, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ না, ওটাও ছাত্রলীগ ছিল। প্রশ্ন নম্বর 25। হাইকোর্ট কত তারিখে জয় বাংলা স্লোগান জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে? জাতীয় স্লোগান ঘোষণা করে জয় বাংলা স্লোগান, সেটা করছে 10 মার্চ 2020। হাইকোর্ট বলছে কোন প্রোগ্রামের অন্তত শেষে জয় বাংলা বলতে, এবং সেই জয় বাংলা যেটা শুরু হয়েছিল 1969 সালে 15ই সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রথম ব্যবহার করছিল আফতাব আহমেদ। এই আফতাব আহমেদের ভাস্কর্য আছে জিয়া হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে, জয় বাংলা ভাস্কর্য। এই আফতাব আহমেদ প্রথম জয় বাংলা স্লোগানটি দিয়েছিল, আর এই স্লোগানটাই 1971 7 মার্চ বঙ্গবন্ধু ভাষণটা ব্যবহার করার পর এটা জনপ্রিয় হয়। আর হাইকোর্ট 2009 সালেও বলছিল, 2009 সালে হাইকোর্ট প্রথম বলে এটাকে জাতীয় স্লোগান ঘোষণা করার জন্য সরকারকে, না করার পরে ওরা নিজেরাই বলছে যে এটা স্লোগান হিসেবে দ্রুত কার্যকর করার জন্য। এবং রায় বলছে প্রত্যেকটি জেলা উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য করার জন্য, এবং অনেকগুলো উপজেলায়, আমি প্রায় যে কটা উপজেলায় গেছি সব উপজেলায় এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে। আফতাব আহমেদ প্রথম ব্যবহার করে জয় বাংলা স্লোগানটি। প্রশ্ন নম্বর 26। স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কতদিন জেল কাটেন? বঙ্গবন্ধু কারা জীবন 4682 দিন, এটা হলো তোফায়েল আহমেদ বলছেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে আছে 3053 দিন নথিতে, এবং এই 3053 দিনের কাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সেবা বিভাগ, নিরাপত্তা ও সেবা বিভাগ এর অধীন হলো কারা অধিদপ্তর। আমি আবার বলি, 4682 দিন বলছে তোফায়েল আহমেদ, 3053 দিন বলছে এটা নথিতে আছে, সরকারি নথিতে। জননিরাপত্তা সেবা বিভাগ, যেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিভাগ, এই বিভাগের মধ্যে একটা অধিদপ্তর আছে, তার নাম কারা অধিদপ্তর। এই কারা অধিদপ্তর তারা 3053 দিন নামে এই বঙ্গবন্ধুর কারা জীবন নিয়ে একটা, যেটাকে বলা হয় গ্যালারি বের করছে, ছবির গ্যালারি বের করছে। এবছর মানে আগামী বছর বইমেলায় পাওয়া যাবে। অর্থাৎ সরকারি হিসেবে বঙ্গবন্ধু জেল কেটেছেন 3053 দিন, আর তোফায়েল আহমেদের হিসেবে 4682 দিন, আর স্বাধীনতার জন্য বললে হবে 4675 দিন। কারণ 1938 সালে প্রথম যখন গ্রেপ্তার হন ব্রিটিশ আমলে, তখন বাংলাদেশ বা পাকিস্তান আমল ছিল না, স্বাধীনতার জন্য ছিল 4675 দিন। 27, খুব ভালো প্রশ্ন। প্রোডাক্ট অফ দ্য ইয়ার। প্রোডাক্ট অফ দ্য ইয়ার প্রতি বছর বাণিজ্য মেলা 1 জানুয়ারি প্রত্যেক বছর বাণিজ্য মেলা হয়। আর এই বাণিজ্য মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করে সিন্স 2017, 2017, 2018, 2019, 2020, এবং প্রথম বছরই ওষুধকে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করে। এরপর চামড়া, এরপরে কৃষিজাত পণ্য 19 সালে, এরপরে ইলেকট্রিক লাইটস, আমরা এটাকে রপ্তানি করি, ইলেকট্রিক লাইটিং, এটা ঘোষণা করা হয়েছে 2020 সালে। প্রোডাক্ট অফ দ্য ইয়ার প্রত্যেক বছর বাণিজ্য মেলা উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ওষুধ, চামড়া, কৃষিজাত পণ্য, ইলেকট্রিক লাইটিং।
প্রাইম মিনিস্টার ঘোষণা করে। 28 নম্বর, স্বাধীন বাংলাদেশে কৃষি শুমারি কয়টা হয়েছে? কৃষি শুমারি কতটি? প্রথম হলো 1977 সালে, আর চতুর্থ হয়েছিল 2008 সালে, আর পঞ্চম হলো 2019 সালে। এর আগে 1960 সালে প্রথম হয়, যেটা স্বাধীন বাংলাদেশ না। স্বাধীন বাংলাদেশ না বললে ষষ্ঠ হবে, স্বাধীন বাংলাদেশ বলতে হবে পঞ্চম। আর এই কৃষি শুমারিতে তিনটি বিষয় গণনা করা হয়: শস্য, মৎস্য ও প্রাণী, এই তিনটি বিষয়কে কাউন্ট করা হয়। অর্থাৎ কৃষি খাতের অন্তর্ভুক্ত তিনটি ভাগ: শস্য, মৎস্য ও প্রাণী। শস্য, মৎস্য ও প্রাণী। এবারে প্রশ্ন নম্বর 29, পাটের জাত নয়। পাটের জাত হলো তিনটি প্রধান, একটা হলো তোষা, একটা হলো সাদা, আর একটা হলো মেস্তা। তোষা, মেস্তা ও সাদা। আর এই তিনটার বাইরে বিজেএমসি, বাংলাদেশ জুট, আইজেএসজি, ওরা মানে পাট গবেষণা ইনস্টিটিউট, যেটা জুট স্টাডি গ্রুপ, এরা বের করছে রবি নামে একটা নতুন পাটের জাত। রবি নতুন পাটের জাত, এটা মনে রাখবেন। এই জন্য আমি এখানে মেস্তা দিছি, তোষা দিছি আর রবি দিছি। উত্তর ছিল রূপালী। রূপালী ও ডেল প্রস্তুত তুলনা ভুট্টা, তার মানে এটা তো উত্তর হবে না। খুব ভালো প্রশ্ন, 30 নম্বর কোশ্চেন আসতে পারে। 30 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30 নম্বর প্রশ্ন আসছে, প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার ব্যবহার এবং যে ব্যবহারের গুরুত্ব ছিল 82 সালে লর্ড মেকলে কমিশন, যেটা মেকলে কমিশন, প্রথম যে শিক্ষা কমিশন, মেকলে কমিশন, লর্ড লাইট ইঞ্জিনিয়ারিং মানে হলো, আর ইলেকট্রিক লাইটিংও তো দেখছি আমি পত্রিকায়। লাইট ইঞ্জিনিয়ারিংও হয়, ইলেকট্রিক লাইটিংও হয়। লাইটিং বলতে লাইট বোঝাচ্ছে নাকি মানে প্রকৌশল পণ্য, হালকা প্রকৌশল পণ্য, রাইট? থ্যাংক ইউ। প্রাথমিক শিক্ষায় মাতৃভাষা ব্যবহার 1882 সালে মেকলে কমিশনে গুরুত্ব দেওয়া হয় এবং সেই গুরুত্ব এসে পৌঁছেছে বাংলাদেশে 2018 সালে। 5টি উপজাতি মাতৃভাষা পড়তে পারে। এই 5টি উপজাতি হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, আর একটা হলো সাদ্রি। মেকলে কমিশন প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার ব্যবহারের উপর গুরুত্ব দেয় 1882 সালে। সেটা 2018 সালে বাংলাদেশ 5টি উপজাতির চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদ্রি এরা মাতৃভাষায় পড়াশোনা করতে পারে। হ্যাঁ, বিজেআরআই বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, আর আইজেএসজি হলো ইন্টারন্যাশনাল জুট স্টাডি গ্রুপ। প্রশ্ন নম্বর 31, আদমশুমারি অনুসারে ঘনত্ব। আদমশুমারি বলতে 2011, ঘনত্ব হলো 1025 জন, আর 1077 জন ছিল, এটা ছিল অর্থনীতি সমীক্ষা, তবে এখন বর্তমান না, 1025। 32, পরিসংখ্যান ব্যুরোর ভাইরাল স্ট্যাটিস্টিক্স 2019 অনুসারে দেশে শিক্ষার হার যদি দেশের কোন সোর্স বলে, শিক্ষার হার দেশের সোর্স, এটা ভাইরাল স্ট্যাটিস্টিক্স হতে পারে, এটা জনতাত্ত্বিক সূচক হতে পারে।
দুইটাই 74.4%। 74.4%। 74.7 তো একবার আসছিল, তবে দেখলাম যে 74.4টাকে ঘুরিয়ে ফিরিয়ে ভাবে লিখছে, মানে একই, মানে অন্যান্য সব তথ্য দেখি যে ঠিক আছে এটা এটা, তার মানে এটা সেম। তবে আগামী 7 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর না, সাক্ষরতা দিবস কবে? 7 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বর? সাক্ষরতা দিবস 8 সেপ্টেম্বর হতে পারে, অর্থাৎ সাক্ষরতা দিবস 1015, রাইট, 1015। আল্লাহ 25 দেখবে না, সরি ভাই। আদমশুমারি অনুযায়ী ঘনত্ব হলো 1015 জন, 1015, 1025 না, 1015 জন। শিক্ষার হার হলো 14.4। আর সাক্ষরতা দিবস কবে ভাই? 8 সেপ্টেম্বর, রাইট। 8 সেপ্টেম্বর সাক্ষরতা দিবসে নতুন একটা, সাক্ষরতা দিবসে নতুন ইয়া দিবে, এদিনকার নতুন স্ট্যাটিস্টিক দিবে। আপনারা পত্রিকা দেখেন, 7 তারিখের পত্রিকা দেখেন, প্রত্যেক বছর 7 তারিখ, সরি 8 তারিখ, 8 তারিখ প্রত্যেক বছর একটা রিপোর্ট আসে শিক্ষার হারের, এই তথ্যটা দেখবেন। প্রশ্ন নম্বর 33, কোন সংস্থা হিসেবে জিডিপি তে এশীয় প্রশান্ত মহাসাগর 13তম বৃহত্তম দেশ? এডিবি। এডিবি বলছে 13তম বৃহত্তম দেশ জিডিপি তে, এবং বিশ্বে না, এশিয়া প্যাসিফিক, এশিয়া প্যাসিফিক অঞ্চলে এডিবি বলছে 13তম। কিন্তু আমাদের জানতে হবে আইএমএফ, খুব ইম্পর্টেন্ট। আইএমএফ কি বলছে? আইএমএফ বলছে সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং নেশন ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং নেশন ইন দ্য ওয়ার্ল্ড 2019 সালে আইএমএফ বাংলাদেশকে বলছে। যিনি ফার্স্ট, তিনি হলেন রুয়ান্ডা, রুয়ান্ডার পরে দ্বিতীয় হলো বাংলাদেশ, সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং নেশন। আর মনে রাখবেন বিশ্ব ব্যাংক 2017 সালে বলছে দারিদ্র্য বিমোচন মডেল। তাহলে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন মডেল 2017 সালে। তবে এখানে গুরুত্বপূর্ণ আইএমএফ এবং এডিবি দুইটাই। সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং নেশন ইন দ্য ওয়ার্ল্ড আইএমএফ বলছে। প্রশ্ন নাম্বার হলো 34, ন্যাশনাল পেমেন্ট সুইচ অফ বাংলাদেশ এর আওতায় ডিজিটাল ব্যাংকিং সেবা। 34, আপনার প্রশ্ন মিলাই নিয়ে গ্রুপে থাকবে। ডিজিটাল ব্যাংকিং সেবা, এই ডিজিটাল ব্যাংকিং সেবায় যিনি সহযোগিতা করবে ব্যাংক এশিয়া, এবং ব্যাংক এশিয়া এখানে 49% শেয়ার থাকবে, আর বাকি 51 হলো সরকারি এবং অন্যান্য, সরকার এবং অন্য বেসরকারি প্রতিষ্ঠান। অর্থাৎ ব্যাংক এশিয়া 49% শেয়ার ক্যারি করবে। একজন বলছে সাক্ষরতার হার 2019 সালে কত ছিল? 2019 সালে ছিল 73.9, 73.9, হ্যাঁ 3.9, 73.9% 2019 সালে ছিল। ওকে, প্রশ্ন নাম্বার হলো 35, 2020-21 অর্থ বছরে মাথা পিছু আয় কত হবে? মাথা পিছু আয় 2014-15 অর্থ বছরে বাংলাদেশ প্রথমবারের মতো $1000 হয়, $1044, এবং এই কারণে ওই বছরই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হয় 15 সালের 1 জুলাই। আর 2019-20 অর্থ বছর শেষে মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2064, আর সরকার টার্গেট করেছে
2020-21 অর্থ বছর শেষে হবে $2326। উত্তর হবে $2326। প্রশ্ন নম্বর 36, এটা 36, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কোনটি? পাটকল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের নাম হলো বিজেএমসি, বাংলাদেশ জুট মিল কর্পোরেশন। এই বিজেএমসির অন্তর্ভুক্ত 26টি পাটকল। সরকার ঘোষণা দিয়েছে বিজেএমসি বন্ধ করে দিবে 26টি পাটকল, বন্ধ করে তাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দিবে। গোল্ডেন হ্যান্ডশেক মানে হলো তাদেরকে চাকরি থেকে চ্যুত করবে এবং তাদের পেনশন দিয়ে দেবে এককালীন। এবং এই 26টি পাটকল বন্ধ করার ঘোষণা দিয়েছে সরকার, কারণ তাদের লস হচ্ছে। অথচ আমাদের পাট মন্ত্রণালয় আছে এখনো। পাট মন্ত্রণালয় 1978 সালে বাংলাদেশে পাটকল মন্ত্রণালয় গঠন করা হয়। 1971 সালে আমাদের পাটকল ছিল 77, 78টি, হ্যাঁ 71 সালে ছিল 77টি পাটকল, সেটা কমতে কমতে চলে আসে 26টিতে, এখন সেটাও বন্ধ হয়ে যাবে। অথচ বাংলাদেশে পাটকল মন্ত্রণালয় আছে। প্রশ্ন নম্বর 37, ন্যাচারাল ফার্টিলাইজার কোম্পানি, ফার্টিলাইজার আমি শেষ করে দেবো। ফার্টিলাইজার কোম্পানি এটা কোথায়? ফেঞ্চুগঞ্জ। একই সাথে ইউরিয়া এবং এএসপি সার এখান থেকে উৎপাদন করা হয়। ফেঞ্চুগঞ্জ সিলেটে এর অবস্থান। ন্যাচারাল ফার্টিলাইজার কোম্পানি। ডিজিটাল ব্যাংকিং সেবায় ব্যাংক এশিয়া ফার্স্ট পজিশনে কিনা? তবে ব্যাংক এশিয়া সবগুলো প্রোগ্রামই চালু করছে। এজেন্ট ব্যাংকিং প্রথম চালু করছে কিন্তু ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এ প্রথম। 38 নম্বর প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 38 একটা খুব ইন্টারেস্টিং বিষয়। গতকালকে কি হয়েছে দেখছেন? গতকাল আজকের পত্রিকা দেখেন, বিজিএমসি অর্থাৎ পোশাক রপ্তানির কথা বলি আমি। পোশাক রপ্তানি কারণ পোশাক রপ্তানি বলছে যে 50 বিলিয়ন at 50 years। এই নামে একটা সম্মেলন হয়েছিল 2014 সালে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। আমি গেছিলাম ওখানে। যে 50 বিলিয়ন at 50 years অর্থাৎ বাংলাদেশের 2021 সালে 50 বছর উদযাপন হবে। আর 21-22 অর্থ বছরে পোশাক শিল্প $50 বিলিয়ন আয় করবে। তারা 50 বিলিয়ন মানে $5000 কোটি। এখন তারা এবছর করছে, অর্থাৎ 2019-20 অর্থ বছরে পোশাক শিল্প থেকে আয় $795 কোটি বা 27.95 বিলিয়ন। গত বছর তারা কিন্তু $3600 বিলিয়ন ছিল লাস্ট ইয়ারে, অর্থাৎ 18-19 অর্থ বছর শেষে। কারণ এবছর করোনার কারণে আমাদের কমে গেছে। এবং আজকের পত্রিকা আসছে, অর্থাৎ বিজিএমইএ গার্মেন্টস মালিকদের যে জোট, বিজিএমইএ গত মাসে $336 কোটি আয় করছে। আর বাংলাদেশের হিসেবে আছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। এই ইপিবির নথিতে আছে 248 বা 46, অর্থাৎ এখান থেকে না 226, $90 কোটি এখান থেকে নাই, গায়েব। 236 আর 226 এরকম আর কি, $90 কোটি মধ্যে একটা হেরফের, এটা কোনো মানে আছে? যাই হোক, তারা $50 বিলিয়ন আয় করবে। এবং পোশাক রপ্তানি আয় কিন্তু আমাদের বাড়ছে। গত 2 মাস ধরে আমাদের প্রবৃদ্ধি আগের বছরের আগস্টের চাইতে এই আগস্টেও বেশি, 2 পয়েন্ট সামথিং। আমাদের পোশাক রপ্তানি আয় বৃদ্ধি পাচ্ছে এবং আশা করি এটা ইনশাআল্লাহ 21 সালে সম্ভব। এবছর যদি মোটামুটি স্বাভাবিক থাকে,
আর পিপিএ তো রপ্তানি করবে না, যদি এটা থাকে পিপিএ মাছ রপ্তানি করে বাংলাদেশ এলোমেলো করে ফেলা হবে, দেখবেন আরো অনেক বেশি আয় করতে পারবে। একজন বলছেন হাউ মেনি তফসিলি ব্যাংক মানে শিডিউল ব্যাংক 60, 60টা 60। প্রশ্ন নম্বর 39 সংবিধানে চলে আসছি। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় কার নামে? একেবারে স্পষ্ট সংবিধানে লেখা আছে। আপনি যখন আইনসভার মধ্যে যাবেন প্রাইম মিনিস্টারের নির্বাহী বিভাগে, সেখানে লেখা আছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার নির্বাহী ক্ষমতা তার নামে প্রযুক্ত হয়। তবে নির্বাহী বিভাগ যে কোনো আদেশে, কার নির্বাহী আদেশে? রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য থাকবে। তবে নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে যে প্রধানমন্ত্রী নামে, যে প্রধানমন্ত্রী এটা বলছেন, এর মন্ত্রী পরিষদ হবে না। 40 নম্বর মন্ত্রী পরিষদ মনে রাখবে, মন্ত্রী পরিষদ হলো সরকার হলো ক্যাবিনেট। দেখবেন প্রাইম মিনিস্টার নিজে পার্লামেন্টে বসে বলে সরকার দেখিয়ে দিবে, মন্ত্রীরা বলে সরকার দেখিয়ে দেবে, স্পিকার বলে সরকারটা হলো মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করে কার সম্মতি অনুসারে? হ্যাঁ, যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ ঘোষণা 63 আর্টিকেলে আছে, আমাদের সংবিধানের 63 নং অনুচ্ছেদে আছে। যুদ্ধ ঘোষণা অবশ্যই রাষ্ট্রপতি করবেন, তবে সম্মতি সংসদ দিবে। সংসদ সম্মতিক্রমে রাষ্ট্রপতি যুদ্ধ ঘোষণা করবেন। তার মানে এখানে উত্তর হবে সংসদের সম্মতি নেবেন। 41 নম্বর খুব ভালো প্রশ্ন, কেন যে প্রশ্ন পরীক্ষা আসবে না। সংরক্ষিত নারী আসন, এই সংরক্ষিত নারী আসন এটার অনুচ্ছেদ কোনটা? এই অনুচ্ছেদটা হলো 65(3)। সংসদ বলতে 65 নং অনুচ্ছেদ, আর নারী আসন 65(3) নং অনুচ্ছেদে। আর সংরক্ষিত নারী আসন এটা 1972 সালেও ছিল এই অনুচ্ছেদটা, অর্থাৎ নারী আসন সংক্রান্ত অনুচ্ছেদটা 72 সংবিধানে যুক্ত ছিল। এবং প্রথম সংসদে এখান থেকে 15 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপরে পুনরুত্থানের পর পঞ্চম সংশোধনী হয় 1979, তখন 15 জন থেকে 30 জনে করা হয়। এরপরে দশম সংশোধনী হয়, তখন এটা মেয়াদ বৃদ্ধি করা হয়, 10 বছর করে মেয়াদ বৃদ্ধি করে। এরপরে 14তম সংশোধনী হয়, 14তম সংশোধনীতে 45টি আসন করা হয়। এরপর 15তম সংশোধনীতে 50টি করা হয়। এরপর 17তম সংশোধনীতে 50টি ঠিকই থাকে, 25 বছর বৃদ্ধি করা হয়, 25 বছর বৃদ্ধি। সংরক্ষিত নারী আসন 65(3) অনুচ্ছেদে আছে। সংবিধান 72 সালে এটা যুক্ত হয়। এটা নিয়ে মোট 5টা সংশোধনী হয়। 5টা সংশোধনী মনে রাখবেন এভাবে: 5, 10, 14, 15, 17, 5, 10, 14, 15, 17। 5-এ 15 থেকে 30টি করা হয়, 10-এ 10 বছর বৃদ্ধি করা হয়, 14-তে 45টি করা হয়, 15-তে 50টি করা হয়, 17-তে 25 বছর বৃদ্ধি করা হয়। স্পষ্ট লেখা আছে। সমস্যা? আমরা 41 শেষ করলাম, চলে আসছে একেবারে নিকটে নাম্বার 42। 42 নম্বর কোশ্চেন, মতামত প্রকাশ কোন ধরনের মূল্যবোধ? আল্লাহ, মতামত প্রকাশ কি যে একটা মজা। মতামত প্রকাশ যখন বলবে এটা কোন ধরনের অধিকার, অধিকার বললে সামাজিক অধিকার। যদি বলে কোন ধরনের মতামত প্রকাশ, কোন ধরনের স্বাধীনতা, তখন রাজনৈতিক। যখন বলবে কোন ধরনের মূল্যবোধ, তখন রাজনৈতিক। কোন ধরনের নৈতিকতা, রাজনৈতিক। যত কিছু বলবে অধিকার ছাড়া, শুধু অধিকারই সামাজিক, এছাড়া যদি মতামত প্রকাশ, মূল্যবোধ এটা সেটা হবে, যা বলবে সব রাজনৈতিক, দুমায়া রাজনৈতিক।
কোনো কথা নাই। একটা প্রশ্ন আপনাদের সবসময় আপনারা দেখেন গাইডগুলোতে প্রচুর ভুল লেখে, বাস্তববাদ নিয়ে কোশ্চেন করেন। একটা করেন মানবাধিকার। মানবাধিকার প্রাকৃতিক অধিকার ভাই। আপনারা দেখবেন বেসিক ভিত্তিতে খুব অধিকার নিয়ে বিস্তারিত বলা আছে। প্রাকৃতিক অধিকার অর্থাৎ জন্মগত অধিকার, আপনি শিশু জন্ম নেওয়ার পর থেকে সে মানুষ, সে মানবাধিকার ভোগ করে। ন্যাচারাল রাইটস, হিউম্যান রাইটস, ইটস নট সোশ্যাল রাইটস। এটা পলিটিক্যাল রাইটস না, সামাজিক অধিকার না। প্রশ্ন নম্বর 45 বলছে WEF এর মিটিং এ প্রাইম মিনিস্টার কতটি প্রস্তাব দেয়? ভার্চুয়াল যে মিটিং হয় সেখানে প্রাইম মিনিস্টার প্রস্তাব কোভিড অনুসারে অর্থাৎ কোভিড মোকাবেলায় কোভিড-19 এর জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব দেয় 5টি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামে 5টি প্রস্তাব দেয়। 44 নম্বর, সরি আগে 43 ছিল না, 43 এবার 44। গণতন্ত্রের রক্ষা কবচ, খুব ভালো প্রশ্ন, একেবারে কোশ্চেনগুলো থেকে হুবহু তুলে দিছি। এটা বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা কবচ। এটা অংশগ্রহণ না, সাংবাদিকও না, বিচার বিভাগের স্বাধীনতা। প্রশ্ন নম্বর 45, তথ্য অধিকার কতটি আইন? তথ্য অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ কতটি? আমাদের সংবিধানের তথ্য অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ 17টি। বিস্তারিত পরে একদিন বলবো ইনশাআল্লাহ। 46-এ আসি, বৃহত্তম জেলা। এটা আমি গ্রুপে অনেক বলছি, হয়তো অনেকে ঠিক দাগিয়েছেন। 46, বৃহত্তম জেলা কয়টা হবে? অপশন ছিল 19টি, 17টি, 21টি, 23টি। 19টি হবে যদি বলা হয় 1971 সালে, মুক্তিযুদ্ধের সময় জেলা ছিল 19টা। 17টা বৃহত্তম জেলা, এটাই উত্তর। আর 23টি ছিল 1984 সালে এক ঘোষণায় এরশাদ সাহেব 23 থেকে 64টা জেলায় রূপান্তরিত করে, যা টুটিল এখনো আছে 1984 সালে। আর মনে রাখবেন 47 সালে জেলা ছিল 16টা। 47 সালে 16টা ছিল, 15টা ছিল শেরপুর, জামালপুর। আচ্ছা 47-টা ভুল হইতে পারে, 15 বা 16। 47 নম্বর কোশ্চেন, খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। জেলা পরিষদ, জেলা পরিষদ এটা গঠন করা হয় 2000 সালে আর নির্বাচন হয় 2016 সালে। এটাই প্রথম নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন প্রথম 2016, মনে রাখেন। কোশ্চেন নাম্বার 48, একেবারে আল্লাহ রে, আমি আগেরটা কি বলছিলাম? 5টি। ও আই এম সরি, একটা প্রশ্ন 43 নম্বরটা আমরা 48-এরটা বলে ফেলছি। যে মৌলিক উপকরণ, প্রশ্নটা আমি পড়ি, আপনি শুনেন। সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় মৌলিক উপকরণের জন্য কতটি ব্যবস্থার কথা উল্লেখ আছে? মৌলিক উপকরণের জন্য মানে প্রয়োজনীয় মৌলিক উপকরণ 15(2) অনুচ্ছেদে আছে। 15(2) অনুচ্ছেদে আছে 5টি, যেটা আমরা মৌলিক চাহিদা বলি। অন্ন, বস্ত্র, বাসস্থান, মানে আশ্রয় লেখা আছে এখানে, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা। আর মৌলিক অধিকার বললে 18টি হবে। আমি জানি অনেকে 17, 18, 22 দাগায় পুরাই উল্টাপাল্টা করে ফেলছেন। 49 নম্বরে যাই, গ্লোবাল ফায়ার পাওয়ার 49। গ্লোবাল ফায়ার পাওয়ার অনুসারে, মানে এর জরিপে 2020 সালের জরিপে সামরিক শক্তিতে বাংলাদেশ কত? শক্তিতে 2020 সালে 46,
2019 সাল বললে 45, আর 2018 বললে 58, 56, সরি 11 ধাপ দাগ ছিল 56। এখন বলেন আপনি কি দাগাবেন? সমস্যা? হ্যাঁ, না না ঠিক আছে। 47-এ 17টা ছিল না? কে বলছে 47-17টা ছিল? বৃহত্তর জেলা 17টা, 47 ছিল 15টা বা 16টা। আমি গ্রুপে পোস্ট আছে, আমি গ্রুপে শেয়ার করবো না, ক্লাস শেষ করি আমি শেয়ার করবো। 50 নম্বর কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং। এখানে বলছে যে গভর্নরের মেয়াদ কয় বছর? গভর্নরের মেয়াদ, অনেকে মেয়াদ না বলে 67 বছর, অবসর মনে করে 67 বছর দাগাবে। এটা তো অবসর, আসলে মেয়াদ হলো 4 বছর। গভর্নর মনে রাখবেন, গভর্নর, উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারপরে হলো সেনা প্রধান বা বিমান বাহিনীর প্রধান, এদের সবার মেয়াদ হলো 4 বছর। তো যাই হোক, আমি আপনাদের প্রশ্ন দেখবো না, 10:13 বেজে গেছে। ফ্যান ছাড়া ছিলাম এতক্ষণ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ক্লাস করছেন। এখনো 574 জনকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ, অনেকে দেখতে পাচ্ছি। আর আপনারা যত পারেন পত্রিকা মিস দিবেন না। নাম্বার 1, পত্রিকা পড়বেন, এখন থেকে পত্রিকা খুব গুরুত্বপূর্ণ। আর টেনশন না করে পড়াশোনা করেন, শর্টফট না করে এটা কই ওটা কই পড়তে থাকেন। ইনশাল্লাহ বেসিক ভিউ চলে আসবে, বেসিক ভিউ কাজ আমরা অনেক দূর আগায় গেছি, ইনশাল্লাহ বই চলে আসবে। আমি কিন্তু কোনো ধান্দাবাজি করে দিচ্ছি না যে সার্কুলার হবে এটা সেটা, এগুলো না, আসলে কাজটা গুছাচ্ছি, যত টাইম পাচ্ছি একটু গুছাই, সুন্দর হচ্ছে ইনশাল্লাহ, এবং খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, খুবই তাড়াতাড়ি। এই সপ্তাহে পাবেন না, এই সপ্তাহে অপেক্ষা করবেন না, এই শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করবেন না, তারপরে ইনশাল্লাহ পরের সপ্তাহে আশা করি ইনশাল্লাহ আপনারা বইটা পাবেন। আর বেসিক ভিউ পাবেন। আর একটা কথা হলো, আমার ওই আপনারা যত পারেন পরীক্ষা দেন, পরীক্ষা দিলে আপনাদের একটা ভালো প্রস্তুতি হবে, মানে মনে থাকবে, ক্যালকুলেট করতে পারবেন কোনটার পর কোনটা হয়। মানে আজকে ক্লাসে আপনি দেখবেন অনেক কিছু আপনার ঝালাই হয়ে গেছে, আপনি পারলেও ঝালাই হয়ে গেছে। তাই আপনারা যদি পারেন আপনারা, কারণ আপনি যদি দেখেন প্রথম পিলিতে যদি ফেল করেন আবার 1.5 বছর 2 বছর চলে যাবে। তার মানে এখন এমন একটা প্রিপারেশন নেন, এই পিলি না হলেও যেন একটা ভালো ব্যাংকে চাকরি হয়ে যায়, বা ভালো একটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস চাকরিতে হয়ে যায়। কারণ পিসি বা অন্যান্য অনেক সার্কুলার আছে, একটা সাথে সাথে প্রতিষ্ঠানে যদি চাকরি হয়ে যায়, এজন্য প্রস্তুত রাখেন। মানে এই সময়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ সময়। সেই জন্য আমি বলবো যে আমার যে মানে জিকে প্রাইভেট ব্যাচ, এই ব্যাচটা আপনি সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস হবে, এবং পরীক্ষার 7 দিন আগ পর্যন্ত, একেবারে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 7 দিন আগ পর্যন্ত হবে, 70 নম্বরের, একেবারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল সুশাসন, প্রয়োজনে আইসিটিও আমি ব্যবস্থা করব। সেখানে এই মানে আমি বলছি পরীক্ষার 7 দিন আগ পর্যন্ত পরীক্ষা দিলে, এবং হলো গ্রুপে পরীক্ষা হবে, গ্রুপে লাইভ ক্লাসে ব্যাখ্যাটা হবে, এরকম আমার মনে হয় যে লাইভ ক্লাস করা যায় নন স্টপলি। তো আপনারা পারেন 2000 টাকা খুব বেশি না, 2 বছর বসে থাকলে বা 1 বছর বসে থাকলে যে যাবে আপনার মেস বাড়া যাবে, আর বসে থাকতে হবে। তার মানে 2000 টাকা খরচ করে হলো আপনি এই গ্রুপে অ্যাড হয়ে যান, এই ব্যাচে যদি অ্যাড হয়ে যান আপনি ভালো করবেন। আমি আমার লাভের জন্য বলি না, লাভ আমার হবে, কিন্তু আপনার লাভ হবে বেশি, আপনার লাভ হবে বেশি। কিন্তু আপনি 2000 টাকা দিয়ে অনেক জায়গায় করতে পারবেন, কিন্তু নাইম বেকে আরেকটা পাবেন না, একটা নাইমে ফটোকপি পাবেন না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনি 2000 টাকা কিন্তু বেশি না, 2000 টাকায় জিকে কোর্সটা করতে পারেন, এবং আশা করি আগামী যদি 4 মাস আপনি সপ্তাহে এরকম করে ক্লাস করেন, আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আমি অনেক কথা বললাম, মার্কেটিংও করলাম, এটাকে আপনি ধান্দাবাজিও বলতে পারেন, কিন্তু কিছু করার নেই, আসলে কোর্সটা করলে আপনার লাভ হবে। তো যাই হোক, আপনারা থাকবেন। আর ফলাফল ঘোষণা করব আমি, আসলে গিয়ে সবকিছু দেখে আমি পোস্ট দেব, বাসায় গিয়ে পোস্ট দেবো। আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে রেজাল্টের, আমি সব পরীক্ষা করে আমি আপনাদেরকে রেজাল্টটা দিয়ে দেবো। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন। আমরা যখন শুরু করছিলাম তখন পরীক্ষা দিয়েছিল
1905 জন, 1905 জন থেকে মেরিট লিস্ট করবো ইনশাল্লাহ। ওকে, যাও, আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা প্রাইভেট পড়বেন না, একটুখানি প্রাইভেট ব্যাচ, এটা হলো B4G এর একেবারে প্রথমই পোস্ট দেওয়া আছে, তারপরে আমি রাতে একটা পোস্ট দিব, আপনারা ওর মাধ্যমে যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।